শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, অমন আদিক্ষেতার সাঁতারে আমায় আজ আর ভাসতে হবে না। এখন যুবভারতীতে কাদের আদিক্ষেতার সাঁতারে গোটা দুনিয়ার কাছে কলকাতার মুখ পুড়ল, সেই নিয়ে শাসক দলের মধ্যে আজ তোলপাড়া। সেই নিয়েই প্রথম প্রশ্ন। মন্ত্রী বা অন্য কেউ আদিক্ষেতা দেখাতে গিয়ে যারা ভক্তদের নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। যুবভারতী কাণ্ডে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাপ আরও বাড়ল মাঠে সেলফি তোলা হেভিওয়েটদের ওপর। দ্বিতীয় প্রশ্ন। কয়েকজনের আচরণে মাথা হেঁট বাংলার। পুলিশ প্রশাসনের শিথিলতা ও গাফিলতিকে সরাসরি দায়ী করে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোকজের পর পুলিশ কর্তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত। তৃতীয় প্রশ্ন থাকবে, যুবভারতী কাণ্ডে টিকিটের টাকা সুদসহ রিফান্ডের দাবি শুভেন্দু অধিকারী। ভক্তদের হতাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, দর্শকদের পাশে দাঁড়ালেন অভিষেক। কিন্তু বঞ্চিত দর্শকদের টাকা কখনো কি ফিরবে? চতুর্থ প্রশ্ন। আইএসএফ, কংগ্রেস, সিপিএম কেউ অচ্ছুত নয়। নতুন দল ঘোষণার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হুমায়ুন কবিরের। হুমায়ুনের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করলেন না নওশাদ সিদ্দিকী। ভোটের মুখে মুসলিম নেতারা একজোট হলে কতটা চিন্তা বাড়বে শাসকের? পঞ্চম প্রশ্ন। অনুমতি ছাড়া অন্য দলের নেতাদের সঙ্গে পার্টি কিংবা বৈঠক নয়। দলীয় সাংসদদের কড়া শৃঙ্খলার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে বিজেপি শিবিরের সঙ্গে কি সাংসদদের একাংশের ঘনিষ্ঠতায় সিঁদুরে মেঘ দেখছে পশ্চিমবঙ্গের শাসক দল? তবে শুরুতেই দেখাবো যুবভারতী কাণ্ড নিয়ে আজ দিনভর তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন, পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে। নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অরূপ সুজিতের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। ভারত সফর শেষ করে ফিরে গেছেন লিওনেল মেসি, কিন্তু তার সফর ঘিরে কলকাতার গায়ে যে দাগ লেগেছে তা নিয়ে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। কাদের জন্য হলো এই বিশৃঙ্খলা? কাদের জন্য মেসি দর্শন থেকে বঞ্চিত হলেন দর্শকরা? এই প্রশ্নে বিতর্কের ঝড় চলছেই। শনিবার অরূপ বিশ্বাসের মেসিকে জাপটে ধরা এবং গায়ে গায়ে ঘুরে বেড়ানো নিয়ে শুরু থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে বঞ্চিত দর্শকরা। এবার সেই দর্শকদের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন কড়া বার্তা। বেশি উৎসাহী হয়ে আদিক্ষেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের, অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশার কারণ রয়েছে। বুধবার একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই বার্তা দিয়েছেন, তখন এদিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্লোগান তোলেন, রাজ্য সরকারের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। শনিবার যুবভারতী বিশৃঙ্খলার তদন্ত করতে 4 জন আইপিএস অফিসারকে নিয়ে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হয়েছে, এদিন সেই টিমও যায় যুবভারতী স্টেডিয়ামে, যায় ফরেন্সিক টিমও। সিটের সদস্য সংখ্যা 4 থেকে বাড়িয়ে 8 জন করা হয়েছে। এর মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারত ট্যুরের টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরেছেন লিওনেল মেসি, যেখানে জায়গায় পায়নি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, জায়গা পেয়েছে মেসির মূর্তির ছবি। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। গত শনিবার কেন যুবভারতীতে তাণ্ডব হলো? কেন মাত্র 17 মিনিটের মাথায় স্টেডিয়াম ছাড়তে হলো মেসিকে? কেন গোটা পৃথিবীর কাছে বাংলার মাথা হেঁট হলো? যুবভারতী কাণ্ডে এসআইটি গঠনে 24 ঘন্টার মধ্যে মাঠে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি যুবভারতী কাণ্ডের জন্য দায়ী করলেন পুলিশি শিথিলতা আর কোট আনকোট মাঠের মধ্যে আদিক্ষেতাকে। বললেন, পুলিশের কেউ হোক কিংবা মন্ত্রিসভার সদস্য, রাজ্য সরকার সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি নিশ্চিত। এখানেই শেষ নয়, যে দর্শকদের পুলিশ প্রতিদিনই গ্রেফতার করছে, অভিষেক আজ সরাসরি সেই ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ দর্শকদের পাশে দাঁড়ালেন। বললেন, যারা পুজোর জামা কাপড় না কিনে পয়সা জমিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিল, তাদের ক্ষোভ তো খুব স্বাভাবিক। সরকারের পর দলের এই কড়া মনোভাব কি অরূপ বিশ্বাস বা রাজীব কুমারদের আরও চাপে ফেলে দিল, নাকি পুরোটাই এই বিরোধীরা যেমন বলছে যে আই ওয়াশ বা ড্যামেজ কন্ট্রোলের স্ট্র্যাটেজি?
বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমনদা, যে ঘটনাটা ঘটেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, তারপরে কিন্তু কার্যত বাঙালির যে বলা যায় যে মুখ পুড়েছিল, আমাদের যে দুর্নাম হয়েছিল, এটা আমরা যখন বারবার বলছিলাম যে রাজ্য সরকারের প্রশাসন কি করছে, মন্ত্রীরা কি ভূমিকা ছিল, এবং তৃণমূল কংগ্রেস সরকার যেটা পারল না সেটা তেলেঙ্গানা সরকার, কংগ্রেস সরকার পারল, বিজেপি মহারাষ্ট্র সরকার, দিল্লি সরকার পারল, তখন কিন্তু তৃণমূলের একাংশ আমাদেরকে সমালোচনা করছিলেন যে আপনারা বাংলাকে দেখেন না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রশ্নটা তুলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তিনি প্রশ্ন তুলেছেন যে দলের একাংশের, বিশেষ করে তিনি মন্ত্রী মানে এবং আমলাদের দিকে তাকিয়ে, পুলিশদের দিকে তাকিয়ে বলেছেন যে তাদের বেশি উৎসাহিত হয়ে আদিক্ষিল্লা দেখিয়ে তারা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছেন। অর্থাৎ যে অভিযোগটা সাধারণভাবে তৈরি করা বলা হচ্ছিল প্রশাসনের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে, আজকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অরূপ বিশ্বাসের দিকে আঙ্গুল তুলে বললেন যে মন্ত্রীর অতি উৎসাহ বা আধিক্ষিতার জন্য এই ঘটনাটা ঘটেছে। তিনি সরাসরি প্রশাসনের দিকে, মানে পুলিশ প্রশাসন মানে রাজীব কুমারের দিকে তাকিয়ে, মানে দিকে ইঙ্গিত করেই বললেন। ফলে পুলিশ এবং মন্ত্রীদের যে মানে দিকে আঙ্গুল মানে সাধারণ মানুষ তুলছিল, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা নিজে তুললেন। দেখুন, এটা আপনি দেখবেন কি করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি, আমার মনে হয় যে দিনের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে জয়ী হতে হয়, মানে তাকেই দল পরিচালনা করতে হয়, তাকেই জনসভাগুলোতে গিয়ে বক্তৃতা করে দলকে জয়ী করতে হয়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে মন্ত্রিসভার যে সদস্য মানে সরাসরি এই অতি উৎসাহের জন্য বা তাদের ব্যর্থতার জন্য পুরোপুরি বাঙালির যে রাজনীতি তৃণমূল কংগ্রেসের, সেটা কার্যত হাতছাড়া হচ্ছে। ফলে সরাসরি এই বিষয়টাকে তিনটা দিক থেকে দেখা যায়। একটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে নির্বাচনী রাজনীতির জায়গা থেকে একটা বেকায়দায় পড়েছে এই মেসি কাণ্ডে, এবং যুবভারতীতে যে মুখ পুড়েছে মানে বাঙালির, ফলে বাঙালির ইস্যু গুরুত্বহীন হয়ে পড়ছে, এটা এক। দ্বিতীয় যেটা, সেটা হলো বহুদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যদি লক্ষ্য করেন, অরূপ বিশ্বাস থেকে শুরু করে এই যে নবীন প্রবীণের যে লড়াই, এই নবীন প্রবীণের লড়াইটা আবার উনি কিন্তু সামনে আনলেন। পরিষ্কার অরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলে বলতে চাইলেন যে এদের ব্যর্থতার দায় কেন দল নিবে, এদের ব্যর্থতার দায় কেন দল নিবে। এবং একই সাথে আমরা দেখুন, জনশ্রুতি রাজীব কুমারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি দূরত্ব আছে, অন্ততপক্ষে এরকমই জনশ্রুতি, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না। পরিষ্কার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আমার তো মনে হয় কয়েক গুণ চাপ বাড়ল রাজীব কুমারের উপরেও, এবং অবশ্যই অরূপ বিশ্বাসের উপরেও, বা আরও যারা যুক্ত ছিলেন সুজিত বসু থেকে শুরু করে, যে আদতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের উপর ভরসা রাখতে পারছে না। যেমন করে রাজীব কুমারের উপর রাখতে পারছেন না, তেমনি করে অরূপ বিশ্বাসদের উপর রাখতে পারছেন না। এটা আবার নতুন করে কি তাহলে যুব ভার্সেস যে মাদার পার্টির যে লড়াই, অর্থাৎ মানে মমতাপন্থীদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্ব, যে লড়াই, যেটা দীর্ঘস্থায়ী হয়েছে এবং নানাভাবে প্রতিফলন হয়েছে, আবার কি তাহলে ফিরে আসছে? এটা একটা দিক। আর দ্বিতীয় দিক যেটা, সেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পেরেছেন যে এই যুবভারতীয় ইস্যু এমন একটা ইস্যু যেটা তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের যে প্রধান অস্ত্র, অর্থাৎ বাঙালির রাজনীতি, সেটা কোনো একটা জায়গায় হোঁচট খেয়েছে, এবং প্রশাসনিক এই ব্যর্থতা আলটিমেটলি নির্বাচনের প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা তাকে অবশ্যই গ্রাস করেছে। যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবে সব কথাতে প্রতিক্রিয়া দেয় না। উনি আজকে যেভাবে প্রেসে মুখ খুলেছেন এবং সরাসরি দলের নেতাদেরকে এই অতি উৎসাহ এবং আধিক্ষেতার জন্য দায়ী করেছেন, সেটা পরিষ্কার যে তিনি সামান্যতম স্পেয়ার করতে রাজি নন অরূপ বিশ্বাস বা রাজীব কুমারদের। সেটা স্পষ্ট বার্তা কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে ধরা পড়েছে। বেশ।
বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে একদিকে পাবলিক পালস, অন্যদিকে দলের মধ্যে সমীকরণ এবং প্রশাসনের সঙ্গে, প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সম্পর্কের একটা প্রভাব থাকতে পারে। আমি এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আরও আরেকবার পুরোটা আপনাদের সামনে রাখবো। এই বিষয়ে যুবভারতী কাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি থেকে কলকাতায় এসে ঠিক কি বললেন। কিন্তু এই ঘটনা কেউ আমরা চাই, তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে। বাংলাকে খাটো করে ছোট করে কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয়, বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণেই ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজি সহ, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিটি সহ, যুবভারতী সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে। যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যতামি, আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্যতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ প্রশাসনের তরফে গাফিলতি, শৈথিল্য এবং শিথিলতা অস্বীকার করার উপায় নেই। দেখুন, শব্দ ব্রহ্ম, শব্দগুলো লক্ষ্য করবেন। কয়েকজনের আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। একেবারে পোস্ট ধরে ধরে, পদ ধরে ধরে বলছেন অভিষেক কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বক্তব্যেরই আরেকটা অংশে আছে। অভিষেক বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে, সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য হোক। আমি নিশ্চিত যে যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য। বিরোধীরা বলছে এই প্রত্যেকটা ব্যবস্থা ভোটের আগে আইওয়াস। অরূপ চক্রবর্তী কি ভাবছে, তার থেকে বেশি কিছু হতে পারে? সুমন, প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছেন, একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লিখেছিলেন যে এই ঘটনায় কলকাতার ক্রীড়াপ্রেমী দর্শক এবং লিওনেল মেসির কাছে আমরা দুঃখিত। এই ঘটনা কখনো 14.5 বছরে প্রথমবার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হয়েছে, ক্ষমা চেয়েছেন ক্রীড়ামোদীদের কাছে। মুখ্যমন্ত্রী নিজে লিখিতভাবে যখন এই বার্তা দেন আর আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন, দুটো কথার মধ্যে কোনো অন্তর নেই। মূল যে নির্যাসটা সেটা হচ্ছে রাজধর্ম পালনের। রাজধর্ম পালন করতে হয় যে রাজা হয় তাকে। তৃণমূল কংগ্রেসের সরকার এখানেই ভারতবর্ষের বাকি রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা, কারণ একটা সরকার চালাতে গেলে যদি 100টা কাজ হয় তার মধ্যে 99টা কাজ ঠিক হলেও হিউম্যান এরারে একটা কাজ ভুল হলেও হতে পারে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, সেটাকে সংশোধন করা, নিজেকে পরিমার্জন করা এবং আরও উন্নততর ফর্মে তাকে পরিবেশ করা, সেটাই মানুষের স্বার্থে জনহিতে করাটাই যে কোনো রাজনৈতিক দলের কাজ। এক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে আমি এক এক করে আসছি। আগের দিনও বলেছি, অরূপ বিশ্বাস ওখানে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো উদ্যোক্তা হয়ে যাননি। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী তৎকালীন হিসেবে আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রিত হয়ে মাঠে গিয়েছিলেন। আজকে যখন শুভেন্দু অধিকারী আপনার চ্যানেলে বক্তব্য রাখছেন, অরূপ এবং সুজিতের জেল যাত্রার দাবি করছেন, কি অদ্ভুত আয়রনি, পাশে বসে রয়েছেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন যিনি, তার নাম অশোক দিন্দা। অশোক দিন্দা ওই সময় ওই মুহূর্তে ওই মাঠে উপস্থিত। অরূপ বিশ্বাস তো তখন তার পদাধিকার বলে মাঠে উপস্থিত ছিলেন। অশোক দিন্দা কোন এখতিয়ার ওই মাঠে উপস্থিত ছিলেন? হ্যাঁ, কিন্তু আমি বলছি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আধিক্যতা শব্দটা কার সম্পর্কে ব্যবহার করলেন? তুমি নিশ্চয়ই এই দাবি করবে না যে অশোক দিন্দা সম্পর্কে আধিক্যতা বলেছেন। আমি এটাই বলছি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রাখতে হবে। যারা বিরোধী, সেটা হলো আধিক্যতাটা কে করলো? আমি আবারও বলছি, মানে আমি জানতে চাইছি তোমার কি মনে হয়? তুমি যখন জানতে চাইছো, আমি তিনবার আধিক্যতা শব্দটা ব্যবহার করেছেন। আমার উত্তরটা নিতে হবে। তো মাথায় রাখতে হবে রাজ্যের যারা বিরোধী দল
তাদেরও গণতান্ত্রিক পরিসর রক্ষা করার যেরকম দায় থাকে, তেমনি রাজ্যের সম্মান রক্ষা করার দায় কিন্তু তাদেরও কোনো অংশে কম থাকে না। ঠিক যেই অভিযোগে বারবার করে অরূপ বিশ্বাসের দিকে আঙুল তোলা হচ্ছে বা সুজিত বসুর দিকে আঙুল তোলা হচ্ছে, এই একই অভিযোগ তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী বা অশোক দিন্দা প্রত্যেকের ক্ষেত্রেই উঠছে। কিন্তু হাস্যকরভাবে আমি কেন বলছি কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের সিটটা তো মহারাষ্ট্রের আধিক্যতা নিয়ে হয়নি। এবার আসছি, আপনি আবার বলতে পারেন যে ভারত ভ্রমণে কেন যাচ্ছি, কারণ রাজধর্ম পালন। দেখুন, এটা তো রাজধর্ম পালন মানে দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছিলেন রাজধর্ম পালনের কথা, কারণ নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গা থামাননি। মানছি এখানে ক্রীড়াপ্রেমী দর্শকরা বঞ্চিত হয়েছেন, খারাপ লাগা আছে, নিশ্চিতভাবে একটা গন্ডগোল হয়েছে, কিন্তু কোনো মানুষের স্ট্যাম্পেডে 82 জন মারা যাননি। মহাকুম্ভের সময় যখন 82 জন মানুষ স্ট্যাম্পেডে মারা গেলেন, পদত্যাগ ছেড়ে দিন, যোগী আদিত্যনাথকে একটা দুঃখ প্রকাশ করতে দেখেছেন? আমরা দেখিনি। ওই একই সময় যখন নিউ দিল্লি স্টেশনে স্ট্যাম্পেড হলো, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে একটা দুঃখ প্রকাশ করতে দেখেছেন? দায়নামা দেখেছেন? পদত্যাগ ছেড়ে দিন, দেখিনি। সদ্য পেহেলগামে যখন দুষ্কৃতী হামলা হলো, অমিত শাহকে নৈতিকভাবে দায় নিতে দেখেছিলাম? দেখিনি। উল্টে নরেন্দ্র মোদীকে পুলওয়ামার সময় দেখেছিলাম বেয়ার গ্রিলসের সাথে জিম করবেট ন্যাশনাল পার্কে ফটোশুট করতে, আর এবার দেখলাম বিহারের নির্বাচনের প্রচার করতে চলে যেতে। আসলে দায় নেওয়াটা সবাই পারে না, রাজধর্ম সবাই পালন করতে পারে না। আমি শুধু শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যিনি এত বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছেন। সুমন, তোমাদের চ্যানেলে দেখেছিলাম আজ থেকে মাত্র 1 বছর আগে এরকম ঠান্ডা পড়ছিল শীতকালে, আসানসোলে কম্বল বিলি করতে গিয়েছিলেন, 3 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেদিনকে দায়িত্ব নিয়ে নৈতিক দায়িত্বের জায়গা থেকে পদত্যাগ করার ভেবেছিলেন কি? আপনার অনুষ্ঠানে উচ্ছৃঙ্খলতা, বিজেপির আয়োজিত অনুষ্ঠান, তাতে মানুষ স্ট্যাম্পেড হয়ে মারা যাচ্ছে, আপনি কোন রাজধর্ম পালনের কথা বলেছিলেন? নাকি এই যে আজকে বলছিলেন টাকা ফেরত দিতে হবে সুদ সহ, এটা কোন টাকা? খবরের কাগজের মধ্যে বান্ডিলে যে টাকাগুলো দেখা গেছে সেটা কার টাকা আর কার সুদ, কে ফেরত নেবে, সেই হিসেবটাও আজকে বাংলার মানুষকে জানাতে হবে। তারপর রাজধর্ম অবশ্যই আমার পরবর্তী বক্তা বিজেপির প্রতিনিধি এর উত্তরগুলো দেবে, কিন্তু আমার মূল প্রশ্নটা একই রয়ে গেল যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 বার আদিক্ষেতা শব্দটা ব্যবহার করলো, সেটা কি তিনি অন্য রাজ্যের যারা নেতা মন্ত্রীরা তাদেরও মাঠে দেখা গেছে একাধিক জায়গায়, আমরা হায়দ্রাবাদে দেখেছি, মুম্বাইতে দেখেছি, দিল্লিতেও দেখেছি, তাদের আধিক্যতা নিয়ে তো রাজ্য সরকার এসআইটি গঠন করতে পারে না এবং এসআইটি গঠনের এখতিয়ারই পশ্চিমবঙ্গ সরকারের নেই। তাহলে আধিক্যতা শব্দটি অভিষেক বন্দ্যোপাধ্যায় কার বা কাদের সম্পর্কে ব্যবহার করলেন, এই প্রশ্ন আমার ছিল। অরূপ অবশ্য সে নিয়ে কিছু বলেনি, কিন্তু হ্যাঁ দেওয়াটাও খুব কঠিন। কিন্তু অতি উৎসাহে আধিক্যতা শব্দটা উনি সরাসরি যে মন্ত্রীর উদ্দেশ্যে করেছেন, এটা নিয়ে আমার মনে হয় না ও বলতে পারবে না, কিন্তু মন্ত্রীর উদ্দেশ্যে এবং অরূপ বিশ্বাসদের উদ্দেশ্যে বলেছেন, এটা নিয়ে আমার মনে হয় না কোনো দ্বিমত আছে। প্রশাসন বলতে উনি পরিষ্কার পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন এবং রাজীব কুমারের মতন মানুষদের দিকেই আঙুল তুলেছেন, এবং পরিষ্কার দায়বদ্ধতার কথা উনি যখন বলছেন তখন পরিষ্কার যে মন্ত্রিসভার পদত্যাগের জায়গা থেকে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে একদিকে বলছেন যে দায়বদ্ধ থাকতে হবে এবং কৈফিয়ত দিতে হবে, তাহলে মানে অরূপ বিশ্বাস তো মন্ত্রিসভায় এখনো রয়েছেন, মানে একটা দপ্তর যেতে পারে, কিন্তু তিনি তো এখনো পিডব্লিউডি দপ্তরের দায়িত্ব রয়েছেন। ফলে সবশেষে যেটা আমি বলবো যে একটা আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের কিন্তু একটা স্পষ্ট বার্তা সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বেশ, আমি পরের বক্তার কাছে যাব, কিন্তু এতবার অশোক দিন্দার নাম উঠছে, আপনারা জানেন যে প্রথম দিন এই স্টুডিওতে বসে আমি পরিষ্কার বলেছিলাম যে ফুটেজ ভাইরাল হয়েছে সেই ফুটেজে স্পষ্ট অশোক দিন্দাকে দেখা যাচ্ছে। আজকে অশোক দিন্দাকে এবিপি আনন্দে আমার সহকর্মী একেবারে স্পষ্ট জিজ্ঞেস করেছিলেন তিনি কে নিমন্ত্রণ করেছিল, কোন এখতিয়ারে গেছিলেন, কি গেছিলেন, ইত্যাদি ইত্যাদি। কি বলেছেন সেটাও পাশাপাশি দেখাবো, পুরোটা দেখুন। মাত্র 17 মিনিট, সেই মেসি মেস নিয়ে 4 দিন পরও উথাল পাথাল চলছে রাজ্য রাজনীতিতে। শনিবার যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ভণ্ডুল করে দিয়েছিল আঠার মতো তার সঙ্গে লেগে থাকা নেতা মন্ত্রী এবং তাদের অনুগামীদের ভিড়। সেই সূত্র ধরেই খেলার মাঠে ঢুকে পড়ে রাজনীতি। বুধবার বিজেপি বিধায়কদের নিয়ে যুবভারতীতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। পুলিশ ইতিমধ্যে মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করলেও বিজেপি দাবি করেছে এটা আসলে আইওয়াশ। স্টেডিয়াম চত্বরে ঢুকতে পারলেও মাঠে ঢুকতে দেওয়া হয়নি বিজেপি বিধায়কদের। স্টেডিয়াম চত্বরে প্ল্যাকার্ড হাতে মিছিল করেন শুভেন্দু অধিকারীরা। এডি কাটআউট যে জায়গায় থেকে লিওনেল মেসি ঢুকেছিলেন এবং যে জায়গা থেকে লিওনেল মেসি বেরিয়েছিলেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি এলেন। সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত যে গেটগুলো রয়েছে সেই গেট, যেহেতু মাঠের যে গেট, সেগুলি বন্ধ রয়েছে।
স্টেডিয়ামের বাইরে বিধাননগর কমিশনারেটের গেটের কাছেও বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা। ওঠে চোর স্লোগান। চোর 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 চোর। এটা এই রাজ্য সরকারের 15 বছরে একটি চরম ব্যর্থতা। চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার। বিরোধী দলনেতার আক্রমণের জবাবে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে, কোনো ইস্তফার গল্প শুনেছেন? মুখ্যমন্ত্রী কোনো রাজধর্ম পালন করেছে শুনেছেন? কোনো কমিটির খবর পেয়েছেন? মমতা, অন্য কেউ যেটা করে না মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। রাজধর্ম পালন করেছেন, সরকার করে দেখিয়েছে এবং সেই তদন্ত চলছে। অন্যদিকে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিজেপি বিধায়ক অশোক দিন্দার ছবি পোস্ট করে আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যুবভারতীতে বিজেপির বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। মাঠের মধ্যে গিয়ে যারা সমালোচিত তাদের মধ্যে থেকে বিজেপি বিধায়ক বাদ যাবেন কেন? তাকে বা ওখানে অতিরিক্ত অথবা অবাঞ্ছিতদের তৃণমূল হলেও প্রবেশপত্র দিল কে বা কারা? এ নিয়ে বুধবার পাল্টা মুখ খুলেছেন অশোক দিন্দা। টিএমসি প্রোগ্রাম ছিল নাকি? আমি আসতে পারি না নাকি? আর আমি কি মেসির সাথে আমার ছবি দেখাতে পারবে? টিএমসি তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন যে মেসির সাথে আমার কোনো সেলফি দেখাতে পারবে কি? আর এটা কি টিএমসির কোনো প্রোগ্রাম ছিল? টিএমসির প্রোগ্রাম ছিল না তো এখানে ইনভাইট করলা, কে করেছে, কি টিকিট কোথা থেকে পেয়েছি সেটা আমার কৈফিয়ত ওদেরকে দেবো কেন? সব মিলিয়ে যুবভারতী কাণ্ডে তপ্ত রাজ্য রাজনীতি। শিবাশিস মৌলিক, ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, যেটা লক্ষণীয়, মাঠে গেরুয়া পতাকা তৃণমূলের যে ন্যারেটিভ, তার ধার কাজ দিয়েও কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটেননি। অর্থাৎ যুবভারতীতে গোলমালের দায় বিজেপির ঘাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার বেশ বড় বক্তব্যে একবারও চাপাননি। আমি জানি না কেয়া সেই জন্য তাকে ধন্যবাদ দেবেন কিনা, কিন্তু পাশাপাশি অভিষেক এটাও বারবার বলেছেন, একেবারে অরূপ যেরাম বলছিল, দিল্লিতে বা বিজেপি শাসিত কোনো রাজ্যে কোনো ঘটনায় কোনো বিজেপি নেতা কখনো ক্ষমা চাননি। পদত্যাগ করা তো দূরের কথা, কুম্ভমেলাই হোক, দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনাই হোক, কিংবা লালকেল্লা বিস্ফোরণ হোক, বিদেশ থেকে ফিরে কেয়াদের দলকে কার্যত চ্যালেঞ্জ করলেন অভিষেক। কেয়ার উত্তর। সুমন, আজকে একটা এইটা শুরু করব আমার বক্তব্য একটা ভিডিও দেখিয়ে। এই দৃশ্যটা কিন্তু কলকাতারে হতে পারতো। মুম্বাই পুলিশকে ওখানকার মানুষ স্বাগত জানাচ্ছে এবং সেখানকার মানুষ কলকাতার এই চূড়ান্ত অব্যবস্থার পরে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে মুম্বাই পুলিশকে তারা ধন্যবাদ জানিয়েছে। এই দৃশ্য কি কলকাতা দেখতে পারতো না? পারতো, বিলক্ষণ পারতো। আমি মনে করি অন্তত কলকাতার যারা দর্শক ছিলেন, যারা গেছিলেন সেদিন স্টেডিয়ামে, তারাও এই মেসিকে দেখার পরে এই ধন্যবাদ তারা দিতেই পারতেন, কিন্তু হলো না কেন? আজকে আমরা দেখলাম আধিক্যতার কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের অশ্রু সজল যাত্রাপালা দেখলাম আমরা দেখলাম গুড কপ ব্যাড কপ সুমন, আমরা দেখলাম ডেভিলস অ্যাডভোকেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে আধিক্যতা বলছেন? উনি কি আধিক্যতা বলছেন যে ওনার যে, প্রথম কথা আমি জানি না উনি সরকারের কে, সরকারের হয়ে উনি সমালোচনা করছেন, বলছেন ওই মন্ত্রী খারাপ, অমুক ভালো, অমুক খারাপ, অমুক ভালো, আমি জানি না উনি কি কোন এখতিয়ারে করেছেন। হ্যাঁ, পিসি যদি মুখ্যমন্ত্রী হয় হয়তো সেই এখতিয়ারে উনি করতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা বাঙালি নিয়ে বলে সুমন, প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি টিএমসি সাংসদ নন, তিনি একজন বিশ্ববন্দিত ফুটবলার, তাকে কেন দেখতে পেলাম না আমরা কেন দেখতে তিনি পেলাম? এবিপি আনন্দকে বলেছেন তিনি কাট পাননি, নিমন্ত্রণ পাননি। এক্স্যাক্টলি, আমি কেন বাবলুদা মানে প্রচুর শো করেছে, সরি সুব্রত ভট্টাচার্য, তাকে কেন দেখতে পেলাম না? আমরা কেন আরো পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থিত এত বড় বড় ফুটবলার তাদের কাউকে আমরা দেখতে পেলাম না কেন? এখানে আমরা দেখতে পেলাম কি না, টলিউডের একজন তিনি নাকি প্রতিনিধি, আন্তর্জাতিক প্রতিনিধি, এবং তার পিয়েরও ছবি দেখেছি। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কাকে দোষ দিচ্ছে? তৃণমূল কংগ্রেস দোষ দিচ্ছে তৃণমূলকে। এই যে অরূপ, আমি যখন আপনি বলেছেন আমি আটকাইনি, প্লিজ এই একটু সিভিলিটি মেনটেন করুন। তৃণমূল কংগ্রেস দোষ দিচ্ছে তৃণমূলকে ওই কার্তিকের মতন। অরূপ বিশ্বাস এখানে তিনি তো দেখছেন, উনি বলছেন আমন্ত্রিত, উনি তো বরকর্তার মতন ছিলেন। উনি সবাইকে নিয়ে যেভাবে মেসিকে বগল দাবা করেছিলেন, মনে হচ্ছে একজন সলজ্জ জামাই দাঁড়িয়ে আছে আর মেসির পাশে অরূপ বিশ্বাস বরকর্তা, এর থেকে আর কিছু মনে হয়নি। আমরা কি দেখলাম সুজিত বোস
তার মেয়ে, তার এদিকে আকাশ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, পুরো ব্যানার্জি ফ্যামিলি পৌঁছে গেছেন। তাহলে আদিক্ষেতাটা কি অভিষেক ব্যানার্জি তার নিজের যিনি ভাই রয়েছেন তাকে বলছেন, নাকি বিশ্বাস ফ্যামিলির যে বাচ্চাগুলো গেছিল তাদের বলছেন? স্বাভাবিক কারণে তারা নাবালিকা, তাই তাদের নাম আমি নিচ্ছি না, বলছেন কাকে? নাকি তিনি বলছেন এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে? আদিক্ষেতা বলছেন কাকে? তিনি নিজের পুলিশ মন্ত্রী, নিজের পিসি তথা মুখ্যমন্ত্রী, তাকে কি বলতে পারছেন না? অরূপ বিশ্বাসকে বলছেন, অরূপ বিশ্বাসের এই যে পিসিকে ভাইপোর বার্তা বলছো? আমি তো জানি না এটা কি, বললাম তো গট আপ গেম। অরূপ বিশ্বাসকে সরানোটা হচ্ছে পুরো নাটক, আইওয়াশ। তার কারণ হচ্ছে অরূপ বিশ্বাসকে না সরালে এই যে একটা এই আইওয়াশটা কিরকম সুন্দর অষ্টচল যাত্রাপালা। অরূপ বিশ্বাস কি এখন এই মুহূর্তে উইকিপিডিয়া খুলুন, এখনো কিন্তু তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। অর্থাৎ কি চিন্তা করুন কিরকম, যিনি ছিলেন ক্রিয়া দপ্তর, অরূপ বিশ্বাসের সেই চিঠি অনুযায়ী ক্রিয়া দপ্তর থেকে তাকে সরিয়ে তিনি হলে এখন বিদ্যুৎ মন্ত্রী। তিনি প্রভাবশালী নন, তাকে রেখে তিনি নাকি প্রভাবশালী বলে সরে গেলেন তদন্তের সুবিধার্থে। আমাকে এটা কে গ্যারেন্টি দেবে সুমন যে উনি বিদ্যুৎ মন্ত্রী হিসেবে, একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে তিনি এখানে প্রভাব খাটাবেন না? আর একটা কথা, এই যে বলা হচ্ছে যে বাংলা বাঙালিয়ানা, রাজীব কুমার এবং মিস্টার মুরলি তাদেরকে করা হয়েছে শোকজ, আর কোপ পড়লো কোথায়? বাঙালি আইপিএস এর ওপর, অনিশ বাবুর ওপরে। এখানেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় এরা বাংলা বাঙালি নিয়ে বলে, এটা করেননি কেন? আচ্ছা, আরেকটা কথা আমি বিস্মিত হচ্ছি, তুমি মুকেশ কুমারের কথা বলছো, আমি বলছি এটা বাঙালি এবং অবাঙালি বিভাজন করছো। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন কথা, আমি তো তার কথাই বলছি। আজকে এখন যখন ডেভিলস অ্যাডভোকেটের কথা হচ্ছে সুমন, তাহলে ডেভিলস অ্যাডভোকেট তো হতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলুন, এই যে এতগুলো দুর্নীতি হচ্ছে, বিপুল পরিমাণে দুর্নীতি রেগুলার, আমি ধন্যবাদ জানাচ্ছি এবিপি আনন্দকে শো করার জন্য। এই যে জলের বোতল, শুধুমাত্র যদি জলের বোতল নিয়ে কথা বলি, প্রায় আনুমানিক 1 লক্ষ পিস জলের বোতল এসেছিল, যেগুলো 200 কোথাও 300 টাকায় বিক্রি হয়েছে। এই প্রায় 2-2.5 কোটির যে স্ক্যাম, আমি স্টার্টারটা বললাম, মেন কোর্স তো অনেক বাকি আছে। টিকিটের 25-75 কোথায় গেছে, ওই পচা চাউমিনের 25-75 কোথায় গেছে, একটা সামগ্রিক দুর্নীতিকে চাপা দিতে যে কি পরিমাণে একটা অশ্রুসজল যাত্রাপালা। আর লাস্ট 10 সেকেন্ড নেব সুমন, একটা কি তদন্ত কমিটির কথা শুনলাম, কুণাল বাবু বললেন, অরূপ বললেন তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিটা কি, যেটা এসআইটি যেটা গঠিত হয়েছে, সেখানে কারা আছেন? রাজীব কুমারের অধস্তন যারা রয়েছেন, যাদের রিপোর্টিং বস হচ্ছে রাজীব কুমার। আপনার কি মনে হয় যাদের অধস্তন হচ্ছে তদন্ত কমিটিতে রয়েছেন, তারা নিজেদের বসের বিরুদ্ধে বা বিপক্ষে, তারা কি তদন্ত কমিটিতে একদম নির্ভুল নিরপেক্ষ কোনো ফাইন্ডিং দেবেন? অর্থাৎ পুরোটাই একটা আইওয়াশ, পুরোটাই একটা অশ্রুসজল যাত্রাপালা। আমি অরূপের কাছে যাব, তার আগে একটা ডিসক্লেমার দিতেই হবে। এক হচ্ছে, প্রথম ওই জলের বোতলের ছবি এবিপি আনন্দ পর আপনাদের সামনে সিরিজ করে এনেছিল, সেই সংখ্যাটা অবশ্য লক্ষ নয়, 60,000। আমি আবার এই প্রশ্ন তুলছি যে রাতের অন্ধকারে, যেখানে পরের দিন সেখানে মেসি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, হাই সিকিউরিটি জোন একটা তৈরি হবে, সেখানে কি করে পুলিশের অজান্তে 60,000 বোতল ঢুকতে পারে, সে প্রশ্ন প্রথম দিন তুলেছি, আজও তুলছি, ভবিষ্যতেও তুলব। আর একটা যন্ত্রণার কথা বলে আমি অরূপের কাছে যাব, সেটা হচ্ছে, আমি জানি দেখুন কেউ এই যুক্তি দিতেই পারে যে এটা তো প্রাইভেট অনুষ্ঠান, কে নিমন্ত্রিত হবে তার সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগ নেই, থাকতে পারে থাকতে না পারে, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু যন্ত্রণার জানেন, শুধু তো প্রসূন ব্যানার্জি নন, 8 বছর পর সন্তোষ ট্রফি জয়ী হয়েছিল যে বাংলার টিম, যে বাঙালিদের জন্য, যে বাংলার টিমের জন্য প্রত্যেক বাঙালির গর্বিত হওয়ার কথা, এবং কথাবার্তা চলছিল যে মেসির সঙ্গে একবার যদি তাদের কাছাকাছি আনা যায় তারা উৎসাহ পাবে। আমি বলছি, তারপর বাণিজ্যিক কারণে অনেকে বলছেন, অনেকে অন্য কারণ বলছেন, কারণ জানি না, কিন্তু সেই টিমের একজনের সঙ্গে মেসির দেখা হলো না। আমি বলছি, এই ধরনের একজন আন্তর্জাতিক তারকাকে এনে আমরা যদি নিজেদের স্থানীয় বাঙালি, বাংলার টিম, সন্তোষ ট্রফি জয়ী প্লেয়ারদের উৎসাহিত না করতে পারি, তাহলে বলতে পারেন শুধুমাত্র দৃষ্টি সুখের জন্য এত কোটি টাকা খরচ করে এই ধরনের আয়োজন? এই বেসিক প্রশ্নটা তুলতেই হবে। অরূপ। সুমন, একদম ঠিক এই কারণেই আমরা অদ্ভুতভাবে দেখলাম উদ্যোক্তাটা আয়োজক একজন প্রাইভেট অর্গানাইজার, ইভেন্ট অর্গানাইজার, তাকে গ্রেপ্তার করার পর বিজেপির এত সহানুভূতি হচ্ছে কেন? প্রথমত আমাদের এটাও জানতে ইচ্ছে করছে, এবং আমি জানি না আগামী দিন যেহেতু রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, পরের দিন হয়তো তরুণ জ্যোতি আর বিকাশবাবু একসাথে তার হয়ে জামিন পাওয়ার জন্য মামলা লড়বেন, সেটা প্রশ্ন না।
কেয়া দেবী বক্তব্য শুরু করলেন একটা ধন্যবাদ ভিডিও দেখিয়ে। তো কেয়া দেবী অভিষেক মনু সিংভি লড়বে না, তুমি শিওর? না, আমি একটু বলে নিই একটুখানি। কেয়া দেবী ওখানে পোডিয়াম না, এখানে একটু বলতে দাও। কেয়া দেবীর মুম্বাইয়ের ভিডিওটা ভালো লাগলো, কেয়া দেবী দিল্লির ভিডিওটা দেখাতে পারলেন না, কারণ ওখানে দিল্লির মুখ্যমন্ত্রী মাঠে নামা মাত্র রেখা গুপ্তা হায় হায়, দিল্লির পলিউশন যে জায়গায় পৌঁছেছে, একুআই করে দর্শকরা চিৎকার করেছে, হায় হায় ধ্বনি দিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রীকে। দ্বিতীয় কথা, আচ্ছা তুমি ক্ষমার কথা বলছিলে, আজকে কিন্তু দিল্লির মন্ত্রী ক্ষমা চেয়েছেন। না, দিল্লির মন্ত্রী পরিবেশ মন্ত্রী একেবারে স্পেসিফিক্যালি ক্ষমা চেয়েছেন। এবং শুধু তার আগে অশ্বত্থামা হতো ইতিগজ, তার আগে বলতে হবে দিল্লির যাতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ঠিক থাকে, তার জন্য একিউআই মেশিন যেখানে বসানো আছে ওখানে স্প্রিংকলার দিয়ে জল ছেটানো হচ্ছে যাতে মেশিনে ফলস রিপোর্ট দেখায়। সেই ঘটনা ঠিক আছে, গল্প ছেড়ে দিন। প্রতি বছর চুরি করেন। আরে যমুনার ওই নদীটা দেখুন না কি অবস্থা হয়েছে। আচ্ছা দুজনে দেখুন না, গঙ্গা থেকে পরিশোধিত জল। আরে আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা তো সব যায় বড় বড়, ও তো অভিষেক ব্যানার্জি গেছিলেন, জিজ্ঞেস করুন। আপনি তো এত বড় বড় আমি তো ঢুকিনি পোডিয়ামে, যখন ঢুকেছে বলিনি তো আপনারা বলো আমি না, পোডিয়ামের সময় আমি ঢুকিনি। আমাদের একটা আমার যুক্তি আছে। আচ্ছা এই যে অরূপ বিশ্বাস যদি ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়ামন্ত্রী, আমি জানি না, নতুন এখন শব্দবন্ধ আমরা পেলাম, তার যদি দায় থাকে, তিনি যদি পদত্যাগ করেন, ওখানে প্রায় 2200 পুলিশ, এত পুলিশ থাকার সাথে তাহলে পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করবে না? সুমন, এই প্রশ্নের উত্তরটাকে আমি পেতে পারি না? শুনুন, ক্রীড়ামন্ত্রী বানান ভুলটা না গতকালকে ধরেছিলেন সুকান্ত মজুমদার প্রথম। তো সুকান্ত বাবু মনে আছে তো কদিন আগে যখন ওই কবিতা আবৃত্তি করতে গিয়ে, রবীন্দ্রনাথ আবৃত্তি করতে গিয়ে ঠিক কি যেন বলেছিলেন, আমরা তো ভুলিনি এখনো অবধি। চন্দ্রিমা ভট্টাচার্যের জনগণ মনটা চালাবো নাকি? নিজে জানেন না, রাজ্যের মন্ত্রী জনগণ মন পর্যন্ত জানেন না। যে অশিক্ষার মূর্খতার যদি আমরা তালিকা করি, সেই তালিকা বিশ্বাস করুন আগামী 4 ঘন্টা ধরে অনুষ্ঠান করে গেলেও আমি শেষ করতে পারবো না। মানে একদিকে পদত্যাগপত্রে 4টে বানান ভুল, তার প্রতিবাদে কেয়াদের দল বিজেপি আজকে মিছিল করছে, সেই মিছিলে মন্ত্রিসভা একটার পর একটা প্ল্যাকার্ড, তাতে মন্ত্রিসভা বানানটাই ভুল। আমি বলছি, আমার মনে হচ্ছিল যে সবাইকে ওদের রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাদ দিয়ে পবিত্র সরকারকে আনি বা ভাষাবিদদের আনি, যে তিনি ক্লাস নিন 1 ঘন্টা। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি বলছি অরূপ, এই তালিকা তুমি শেষ করতে পারবে না, দুপক্ষেই এত তালিকা। কিন্তু এখান থেকে উইথ আ ভেরি সিরিয়াস নোট আমি আবার মূল বিষয়ে ফিরবো, সেটা হচ্ছে তদন্ত, নিরপেক্ষ তদন্ত হবে। আমি বলছি যুবভারতীর এই কাণ্ডে আজকে স্টেডিয়াম ঘুরে দেখলো আইপিএসদের টিম, ঠিক কি হয়েছে সেখানকার ছবি, ফরেন্সিক টিমও ছিল, দেখাবো। যুবভারতীতে মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার 4 দিন পার, কিন্তু বিতর্কের পারদ এখনো সপ্তমে। মূল আয়োজক শতদ্রু দত্ত ছাড়া 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই অব্যবস্থার দায় কার? আসলে বিশৃঙ্খলা হলো কাদের জন্য? কেন এই পরিস্থিতি তৈরি হলো? হুড়ুমুড় করে কিভাবে মাঠে ঢুকে পড়ল শয়ে শয়ে মানুষ? এসব সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার স্টেডিয়ামে গেল যুবভারতী কাণ্ডের তদন্তে তৈরি এসআইটি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাদের সুপারিশেই রাজ্যের 4 আইপিএস অফিসারকে নিয়ে এসআইটি তৈরি করেছে নবান্ন। তদন্তকারী দলে রয়েছেন নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর। এদিন যুবভারতীতে গিয়ে তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন ও ছবি তোলেন। ফেন্সিং টপকে বা গেট ভেঙে যেসব জায়গা দিয়ে দর্শকরা মাঠে নেমে পড়েছিলেন, সেখানে ওই দিন কারা নজরদারির দায়িত্বে ছিলেন? তাদের তরফে কি কোনো গাফিলতি ছিল? খতিয়ে দেখেন তদন্তকারীরা। এরপর বিধাননগর কমিশনারেটের দফতরে গিয়ে বৈঠক করেন এসআইটি সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত হয় তাঁদের সহযোগিতার জন্য এসআইটিতে আরও 4 সদস্যকে নিয়োগ করা হবে, যার মধ্যে রয়েছেন ডেপুটি কমিশনার, ডিএসপি ও ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। অন্যদিকে এই তদন্ত নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে সমান তালে। এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না, সেই কারণেই কোর্টে গেছি। ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত, মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস, অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। ওদের গভর্নমেন্টের ক্ষেত্রে ওরা কি করে বা কি করতো? এই যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন আইওয়াসা, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে কমিটি করে দিয়েছেন। একদিকে পুলিশ তদন্ত করছে, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি সুপারিশ করেছে। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন। তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা চলছে, কুম্ভ মেলায় এই পরিমাণ মৃত্যুর মিছিল হয়েছে, কোথায় কমিটি? কে রেসপন্সিবিলিটি নিয়েছে?
এসআইটি মূলত বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া 2টি মামলার তদন্ত করবে, যার মধ্যে রয়েছে স্টেডিয়াম ভাঙচুর এবং শতদ্রু দত্তের বিরুদ্ধে ভাঙচুর ও সম্পত্তি নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলা। সূত্রের খবর, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের আরও বেশ কয়েকজন আধিকারিককে এসআইটির সদস্য হিসেবে নিয়োগ করা হবে। এদিন ফরেন্সিক আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সত্যি জিভ কাটতে হয় লজ্জায়। একটা ক্ষেত্রে অন্তত 1 নম্বরে থাকতে পারতো আমাদের এই শহর, কিন্তু হলো না। আজ ভারত সফরের টুকরো টুকরো মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মেসি, কিন্তু তাতে কোথাও নেই যুবভারতীর কথা, কোথাও নেই এই ফুটবল পাগল শহরটার আবেগের কথা। মেসির স্মৃতিচারণার ভিডিওতে আজ কার্যত উপেক্ষিত থেকে গেল ভারতীয় ফুটবলের এই মক্কা। গোটা ভিডিও জুড়ে প্রায় পুরোটাই হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক। আমার পরের বক্তা আইনজীবী বলেই জানতে চাইব যে কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে যে 3টে মামলা হয়েছে তাতে এই লজ্জার জন্য সত্যি সত্যি যারা দায়ী তাদের শাস্তির কোনো ব্যবস্থা হতে পারে? নমস্কার। দেখুন, আমি প্রথমেই বলি, কলকাতা হাইকোর্টে কয়েকটি মামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অনেকগুলো কথা শুনছিলাম। প্রথম কথা হচ্ছে বারবার যেটা আসছে, দেখুন কুণালবাবুর কথাও শুনলাম, কমিটি। রাজ্য সরকার যদি তার রাজধর্ম সঠিকভাবে পালন করতেন তাহলে নিশ্চিতভাবে রাজ্য সরকার সন্ধান করতেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে তাদের তদন্ত করার যে ক্ষমতা, আইনি ক্ষমতা কোথায় আছে। দেখুন, আমাদের দেশে এখনো পর্যন্ত কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট আছে। সেই আইন অনুযায়ী রাজ্য সরকার জুডিশিয়াল কমিশন অ্যাপয়েন্ট করতেই পারতেন, কিন্তু সেটা করা হয়নি। একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে উইদাউট গেজেট নোটিফিকেশন একটা কমিটি তৈরি করা হয়েছে, এবং যে কারণে আমাদের মনে হচ্ছে এই রাজ্য সরকারের যে তৎপরতা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি, এই তদন্তটাও আসলে ওই আলমারিটাকে বন্ধ করে দেওয়া বা ম্যানুয়ালটাকে চাপা দেওয়া, যাতে করে দুর্গন্ধ না বেরোতে পারে, যাতে করে কোনো কঙ্কাল না বেরিয়ে আসে। আইনত জানতে চাইছি যে আইন অনুসারে কমিটি ফর্ম হয়ে যাওয়ার পরও তো গেজেট নোটিফিকেশন বেরোতে পারে। দেখুন, আইন অনুসারে এই কমিটিকে কখনোই কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টের দ্বারা নিয়োজিত কমিটি, নিযুক্ত কমিটি বলা যাবে না। তাহলে ওই জুডিশিয়াল যিনি পার্সন আছেন, যিনি চেয়ারম্যান থাকবেন সেই কমিটি, তার সঙ্গে ওই এক্সিকিউটিভ লোকজন, তাদের থাকার কোনো কথা নয়। কারণ কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টে এমনকি এই ক্ষমতাও আছে, রাজ্য সরকার কোনো সিটিং জাজকে তাকেও কিন্তু তার চেয়ারম্যান করতে পারেন। ফলে কোনো নন জুডিশিয়াল পার্সনের সেখানে থাকাটা সেটা কমিটিই করে দেয়, সেটা ইন্ডিপেন্ডেন্স নষ্ট হয়। ফলে এটা জুডিশিয়াল কমিশন নয়। 2, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, এতগুলো কথা কেন উঠে আসছে? আমরা কি লজ্জিত? হ্যাঁ, লজ্জিত। কারণ যেখানে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ফুটবলার ফুটবল মাঠে টিকিট পান না, যেতে পারেন না, আমন্ত্রিত হন না, সেখানে আমরা লজ্জিত হই। প্রশান্ত ব্যানার্জি তিনি হননি, গুরুত্বপূর্ণ বিষয় কারা এলেন আমার মনে পড়ে যাচ্ছে এডুয়ার্ডো গালিয়ানো। তিনি একটা খুব সুন্দর ফুটবল সম্পর্কে বই লিখেছিলেন, এবং সেখানে তার একটা কথা ছিল, স্কিল ইজ দি আর্ট অফ টার্নিং দি লিমিটেশন ইনটু ভার্চু। এটা যখন রিভার্স হয়ে যায়, যখন স্কিলের গুরুত্ব থাকে না, যখন মার্কেট সেই জায়গাটাকে নিয়ে নেয়, তখন কিন্তু ওই ফেস দিয়ে সমস্ত বিষয়টাকে করতে হয়। তার জন্যই সেখানে কিন্তু এই প্রাইভেট পাবলিক ব্যারিয়ারটা পুরোপুরি উঠে যায়। আপনি দেখবেন এই কারণে গত 2-3 দিন আগে যে ঘটনা ঘটেছে, যে নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে ওই স্কিল বিষয়টির কোনো গুরুত্ব নেই। তাই ওই স্কিল বেসড মানুষের গুরুত্ব মাঠে নেই। কাদের গুরুত্ব আছে? যারা নেপোটিজমের যারা বেনিফিশিয়ারিজ। আমি একটা বিষয়ে খুব খুশি, অনেকেই আজকে কমন কথা, কেউ আধিক্যতা বলছেন, কেউ নেপোটিজম বলছেন, কেউ ইত্যাদি ইত্যাদি বলছেন। আমি খুঁজছিলাম নেপোটিজম শব্দটার মানে। দেখুন, নেপট শব্দ থেকে নেপোটিজমের কথাটা এসছে, ওই যখন পোপের নেফিউদের কথা। নেফিউ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। নেফিউ করলে বাংলায় ভাইপো, ভাইজি ইত্যাদি ইত্যাদি বেরোবে। আমি কোনো ইন্ডিকেট করতে চাই না, কিন্তু আসলে নেপোটিজম হচ্ছে এই ভাইপো ভাইজিদের দাপট। এই দাপট কি শুধুমাত্র যুবভারতীতে আমরা দেখলাম? এই প্রথম গোটা বাংলা জুড়ে। আজকে যারা বলছেন এটা প্রাইভেট ইভেন্ট ছিল, সরকারের কোনো দায় হতে পারে না, তারা আমাকে জবাব দিন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্যরা, এমনকি যারা আমলা, তারা পর্যন্ত বিভিন্ন প্রাইভেট ইভেন্টে গিয়ে এত মাতব্বরি করেছেন গত কয়েক বছর ধরে, গত 15 বছর ধরে, যেখানে এই পার্থক্যটা করা যাবে না। ক্লাব, সেই ক্লাবের প্রোগ্রাম হবে, মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে।
কোনো প্রাইভেট বডি তার প্রোগ্রাম হবে, মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে। আমি তো বলবো যে যারা এই ধরনের প্রাইভেট ইভেন্ট করবেন তারা আইনটা দেখুন, মুখ্যমন্ত্রীর ছবি বা ক্রীড়ামন্ত্রীর ছবি বা অন্য কারোর ছবি লাগাতে হবে না। পদত্যাগ করলেন, কে পদত্যাগ করলেন? ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলেন। আচ্ছা, মন্ত্রিসভা কালেকটিভ রেসপন্সিবিলিটিতে চলে। আমরা শখানেক শো এখানে হয়েছে যেখানে আমরা বলেছি রাজ্য সরকারের একটা বড় সমস্যা হচ্ছে এই সরকারে কেউ কারোর দায় নেয় না আর দায় ঝেড়ে ফেলতে চায়। আমরা আগে দেখেছি বিভিন্ন সময় দায় না নেওয়ার প্রতিযোগিতা, এই প্রথম দায় ঝেড়ে ফেলার প্রতিযোগিতা, যার জন্য এরকম একটা রেজিগনেশন লেটার এসছে, পারপোর্টেড রেজিগনেশন লেটার। ওটাকে রেজিগনেশন লেটার কিনা সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, তিনি ওটা অ্যাকসেপ্ট করেছেন কিনা। আমি দেখিনি তার কোনো স্টেটমেন্ট, কিন্তু তারও তো একটা প্রসিজার আছে, রাজভবনে সেই চিঠি পৌঁছতে হয়, সেটা কি গেছে? আমি কিন্তু সেটা কোনো জায়গাতেই আমাদের এই বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন করবে না। কারণ আমরা সবাই আলোচনা করছি সুমনদা, যেটা হচ্ছে জলের বোতল ছোড়া। আমরা আলোচনা করছি মাঠের মধ্যে যা হয়েছে, অর্থাৎ B2C, বিজনেস টু কাস্টমার। যে এর আড়ালে B2B, বিজনেস টু বিজনেস, কারা টাকা দিলেন, কোথা থেকে টাকা উঠলো? জিএসটি পেমেন্ট হয়েছে তো? জিএসটি যে পরিমাণ টাকা এখানে ইভেশন হয়নি তো? কোটি কোটি টাকা ট্যাক্স ইভেশন করার জন্য কারা এই টাকা দিলেন তার প্রকৃত PMLA এনকোয়ারি হবে তো? হঠাৎ করে রাজ্য সরকার এই তদন্ত কমিটি করতে গেলেন কেন? যাতে করে একটা এন্ডোর্সমেন্ট পাওয়া যায়, একজন প্রাক্তন বিচারপতির নামটা দিয়ে এন্ডোর্স, যে উই হ্যাভ ডান সামথিং। হঠাৎ করে দেখলেন শোকজ হয়ে গেল, হঠাৎ করে দেখলেন IPS অফিসার, এমনকি রাজীব কুমারের মতন অফিসার যিনি রাজ্য সরকারের অত্যন্ত প্রিয় অফিসার বলেই আমরা জানতাম, সমালোচনা করতাম, তিনিও সাসপেন্ড হয়ে গেলেন। তাহলে কি B2B এই জায়গাটাকে চাপবার জন্য, যেখানে কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়ে আছে, সেই টাকাটা কাদের টাকা, কোথা থেকে এলো, ঘুরছে, সেই তদন্তটা যদি বেরিয়ে আসে, তাহলে কি আসল মানুষগুলো ধরা পড়বেন যে ইভেন্টের আড়ালে কালো টাকা সাদা করার কোনো প্রক্রিয়া চলছে না? তো মারাত্মক অভিযোগ। আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে রাজীব কুমার শোকজড হয়েছেন, ওর যে শব্দটা ব্যবহার করেছে সেটা নয়। দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই এটা বলতে হবে যে টাকার অঙ্ক তো সত্যিই বিপুল। আমি আনন্দবাজার পত্রিকায় ওই তালিকা দেখছিলাম, একটা ছবি তুলতে 10 লক্ষ টাকা। আমি বলছি কটা এইরকম ছবি, তার সঙ্গে জিএসটি কত, কে নিয়েছেন? সুতরাং টাকার অঙ্ক, সব্যসাচী অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন তুলেছে। আমার সবথেকে খারাপ লাগছিল যারা এই রাজ্যের ফুটবলের সঙ্গে যুক্ত, নামটা ওতপ্রোতভাবে যুক্ত, তারা আইকন, সেটা বাইচুং ভুটিয়া হতে পারেন, সুনীল ছেত্রী হতে পারেন, তাদের কিন্তু যুবভারতীতে দেখিনি, বরঞ্চ তাদের মুম্বাইতে দেখলাম, তাদের অন্য স্টেডিয়ামে দেখলাম। এটাও দুর্ভাগ্য। অরূপ, একদমই ঠিক। এটা আবারও বলছি, উদ্যোগ তো প্রাইভেট অর্গানাইজেশন, কিন্তু এখানে ফুটবল সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে সব্যসাচীর পরিচয় আমি এখানে আইনজীবী হিসেবে বলেছে না সিপিএম হিসেবে বলেছে আমি জানি না, বললাম পেশায় আইনজীবী, পেশায় আইনজীবী সিপিএম হিসেবে যদি বলে থাকে, আমার শুধু জানার কিছু কৌতূহল রয়েছে যে ফুটবল স্টেডিয়াম তো ফুটবলের জন্য, হোপ 86 আয়োজন করা সিপিএম এর মুখ থেকে যখন ফুটবল স্টেডিয়াম নিয়ে শুনি ভালো লাগে। আর সব্যসাচী আসলো কোথায়? নেপোটিজম শব্দের উৎপত্তি নেপোট থেকে, অর্থাৎ ভাইপো। মূল ব্যাপারটা ভাইপো। আমি একজন বিখ্যাত ভাইপোর কথা বলি, যেই ভাইপো তদানীন্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীকে বলেছিলেন সল্টলেক স্টেডিয়ামে গুন্ডা পোষা বন্ধ করুন ডিউরিং সল্টলেক বিধাননগর পুরসভা নির্বাচন, তার উত্তরে সুভাষ চক্রবর্তী সেই বিখ্যাত ভাইপো সুকান্ত ভট্টাচার্যের ভাইপোকে বলেছিলেন, আপনার হয়ে যারা কিশোর ভারতী স্টেডিয়ামে ভোট করেন তারা কি সংস্কৃত কলেজের অধ্যাপক নাকি? পরের দিন সমস্ত সংবাদ মাধ্যমে সেই বড় আর্টিকেল বেরিয়েছিল, আপনার হয়ে যারা কিশোর ভারতী স্টেডিয়ামে ভোট করেন তারা সংস্কৃত কলেজের অধ্যাপক নাকি? সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বলেছিলেন। তিনি বলছেন অভিযোগ করছেন, নেপোটিজমটা মাথায় আসছে কিনা আপনার দলের সাংসদ প্রসূন বাবু, যিনি আপনার দলের সাংসদ, তাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই ফ্রড শতদ্রুকে যখন অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, তার পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি ফ্রড, শতদ্রু ফ্রড, তখন তার হয়ে সুন্দর মিছিল করে গেল। ফ্রড শতদ্রু অরূপ বিশ্বাসকে দেখা গেল তিনি ফ্রড না। শতদ্রু দত্তকে তাকে সেফগার্ড করা কারণ ভারতীয় জনতা পার্টি আজকে তো শুভেন্দু না, ভুল বলছেন আপনারা। ন্যারেটিভ কিভাবে তৈরি করছে শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের বক্তব্য হচ্ছে বলির পাঠা একমাত্র শতদ্রু কেন, সেখানে অরূপ বিশ্বাস বা সুজিত বোস তাদেরকে কেন গ্রেফতার করা হবে? আমাকে বলুন তো, অরূপ বিশ্বাস কোটা ইন্টারন্যাশনাল না,
অরূপ বিশ্বাস কটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে আমাকে বলবেন? অশোক দিন্দা জয়সা আর অরুণ জেটলি জটা খেলেছে একদম। দেখুন এই প্রশ্নের উত্তর আমি গতদিনও দিয়েছিলাম যে অরুণ জেটলি আর জয়সা যতগুলো খেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট, নিশ্চয়ই অরূপ বিশ্বাস ততগুলো খেয়েছেন। একটা ভ্যালিড প্রশ্ন আমি অরূপকে রাখতে চাই, যে মদন মিত্র যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন তখনও কিন্তু শতদ্রু এক ধরনের জালিয়াতি করেছে বলে মদন মিত্র সরাসরি অভিযোগ এনেছেন একদম অন ক্যামেরা। তারপরও আরেকটা ইভেন্ট করেছিলেন, সেটাও মিসম্যানেজ হয়েছিল। আমার প্রশ্ন, রাজ্য সরকার এই ধরনের মিসম্যানেজ ইভেন্ট যিনি করেন, মানে যাকে বিশ্বাস করা যায় না, তাকে কি করে মানে অনুমতি দিল? তার সে কিসের যুক্তিতে আসলো? মানে আমার প্রশ্ন, রাজ্য সরকার কি চোখ নাক বন্ধ করে রেখেছিল? অতীতের অভিজ্ঞতা যার খারাপ, অতীতে যে ব্যাকলিস্টেড, তাকে তোমরা কি করে পারমিশন দিলে? আজকে আমরা যদি বলি রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে। শুনলাম তো, একটু শুনুন না। এই রাজ্য সরকারের আমলেই লিওনেল মেসি এসেছেন এবং যুব ভারতীতে ম্যাচ খেলে গিয়েছেন। রাজ্য আর্জেন্টিনা ভারতের কিন্তু এক্ষেত্রে একটা আনওয়ান্টেড সিচুয়েশন হয়েছে। আসলে সব্যসাচী একটা দারুণ শব্দ ব্যবহার করেছে, তার একেবারে শেকড়ে চলে গেছে, সেটা হচ্ছে নেপোটিজম। নেপোটিজম, দেখুন নেপোটিজম মানে সোজা বাংলায় ওই যারা চোখের জল ফেলছিলেন না, যে এত হাজার হাজার টাকা, কেউ প্রায় পুরো বেতনটা দিয়ে, কেউ পুজোর সমস্ত সঞ্চয় করে দিয়েছিলেন, তার কারণ আগে থেকে টিকিট কাটতে হয়েছিল। তারা যেটা বোঝেন সেটা হচ্ছে যে প্রভাবশালীরা তারা এই কাজ থেকে চর্মচক্ষে মেসিকে দেখার সুযোগ পাবেন, আর নেপোয় মারে দইটা নেপোয় মেরে যাবে। এইটা হচ্ছে নেপোটিজমের আসল অর্থ ওই 60,000 বা 70,000 মানুষের কাছে। সেই জন্যই এই ক্ষোভ। আমি এইখান থেকে, যেহেতু এত কথা হচ্ছে বাংলা এবং বাঙালি নিয়ে, বাংলা শব্দের বানান রাজনীতির পাকেচক্রে কোথায় এসে পৌঁছেছে আমি এইবার পরের প্রতিবেদনে আপনাদের দেখাবো দুপক্ষের। বয়ে বাংলা, বয়ে বানান, বয়ে বিভ্রাট, এই নিয়েই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। মেসির অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে যুব ভারতী। তা নিয়ে প্রবল সমালোচনার মুখে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। কিন্তু ইস্তফার ইচ্ছে প্রকাশ করে সেই চিঠি ঘিরেই বেঁধেছে বিতর্ক। মঙ্গলবারই অরূপ বিশ্বাসের লেখা চিঠির বিভিন্ন ভুল বানান মার্ক করে এবং সঠিক বানানটি পাশে লিখে এই পোস্ট করে পশ্চিমবঙ্গ বিজেপি, যেখানে ক্রীড়াঙ্গনে থেকে পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী থেকে অব্যাহতি বানান ভুল ছিল। যদিও এই পোস্টের আগে অরূপ বিশ্বাসের চিঠি থেকে ক্রীড়ামন্ত্রী বানানটি সংশোধন করা হলেও বাকিগুলি অপরিবর্তিতই থাকে। বাংলা বাঙালির অস্মিতা নিয়ে রাজনীতি করা একটি বাংলা দলের বাঙালি মন্ত্রীর বাংলায় লেখা পদত্যাগ পত্রে আমরা যা অব্যাহতি বানান দেখলাম, আমরা যা ক্রীড়াঙ্গন বানান দেখলাম, আমরা যা ক্রীড়ামন্ত্রী বানান দেখলাম, হে বাম আমলের শিক্ষা ব্যবস্থা এবং হে আমাদের ক্রীড়ামন্ত্রী, কোথায় নিয়ে রেখেছো আমাদের? আমরা বলেছিলাম মাতৃভাষায় পড়ো, আর এখন বলছি মানুষের নতুন করে পড় জন্মভূমির বর্ণ পরিচয়। মমতা ব্যানার্জি তৃণমূলের খুব কম লোকই আছে শিক্ষামন্ত্রী পর্যন্ত যুক্তাক্ষরে বানান জানে না। বিজেপি যখন তৃণমূলের অরূপ বিশ্বাসের বানানবোধ নিয়ে সমালোচনায় মুখর, তখন আরেক ছবি সামনে এসেছে। বুধবার যুব ভারতীর সামনে অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতারির দাবি তোলেন শুভেন্দু অধিকারী, আর তখন তার চারপাশে প্ল্যাকার্ডে লেখা এই মন্ত্রিসভা বানান নিয়েও বিতর্ক শুরু হয়। শুধু তুমি নয়, অবলাকান্ত অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। সব দলের ক্ষেত্রে সব রকম ভুল হয়ে যায়। বানান ভুল নিশ্চয়ই অবাঞ্ছিত ঘটনা, কেউ বানান ভুল সমর্থন করছে না, কিন্তু আমি বাকিদেরও দেখাতে পারি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বানানের বিভ্রাট ঘটে যায়। শুভেন্দু অধিকারীর বিক্ষোভে কোনো প্ল্যাকার্ডে কোনো বানান ভুল ছিল না। একটি জায়গাতে হস্যইকারের বদলে হস্যই একার পড়েছে, এবং এটা আমরা অরূপ বিশ্বাসের বানান বোধের প্রতি শ্রদ্ধা জানাতে ইচ্ছাকৃতভাবেই ছাপিয়ে ওটা দেখিয়েছি লোককে। ভবানী প্রসাদ মজুমদার কবিতায় লিখেছিলেন, বাংলাটা ঠিক আসে না,
অনেকেই এখন রসিকতার সুরে প্রশ্ন তুলছেন, পরস্পরের সমালোচনা করলেও তৃণমূল হোক বা বিজেপি, কারুরই কি বানানটা ঠিক মতো আসে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, লক্ষ্য করবেন দর্শকদের ভূমিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের অবস্থান কিন্তু বেশ অন্যরকম। তিনি বলছেন যারা ফ্যানেদের নিরাশ করেছেন তাদের জবাবদিহি করতে হবে। যে দর্শকরা পুজোর জামা না কিনে দিনের পর দিন টাকা জমিয়ে টিকিট কিনেছেন তাদের ক্ষোভ যথার্থ। আগেই বলেছি শব্দ ব্রহ্ম, শব্দটা লক্ষ্য করবেন, যথার্থ। কিন্তু যেখানে পুলিশ দিনের পর দিন দর্শকদেরই খুঁজে খুঁজে গ্রেফতার করছে, 6 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন মাঠের এই আধিক্যতার জন্য দর্শকরা নিরাশ হয়েছেন এবং ক্ষোভ যথার্থ। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন যে অপরাধের সূত্রপাত হয়েছে মাঠের মধ্যে, গ্যালারিতে নয়? কারণটা আধিক্যতা আর ফলটা হলো ক্ষোভ। সুতরাং আমার পরের বক্তা সলিল ভট্টাচার্যের কাছে এই প্রশ্নেই তো আসবো যে সলিলদা, পুলিশ কি তাহলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা শুনছে? এটা তো মোটিভেটেড স্টেটমেন্ট, সস্তা জনপ্রিয়তা। উনি প্রকাশ করুক না কারা আধিক্যতা দেখিয়েছে, কারা অত্যুৎসাহী ছিল, নাম বলুক, এক এক করে নাম বলুক, সবাই জানে। উনি তো বাইরে থেকে ঘুরে এসছেন, এখনো সমস্ত খবরটা পাননি, এবার তো পেয়ে গেছেন এতক্ষণে। বলুক কারা কারা ছিল, নাম ধরে ধরে বলুক, কার আত্মীয়রা ছিল, কার স্বজনরা ছিল, কোন ক্রীড়ামন্ত্রী ছিলেন, ক্রীড়ামন্ত্রীর পার্ষদ কারা ছিল, বলুক এক এক করে নামগুলো বলুক। এক, সুমন। 2 নম্বর, যদি দরদ, ওই যে ছেলেগুলো কোনো রকমের টাকা পয়সা জোগাড় করে, আমি দেখেছি, আমি এই স্টুডিওতে এসে প্রোগ্রাম করতে এসে যে কি 3টি ছেলে ভোর রাত থেকে করে এখানে তোমার সোফা সেটে শুয়েছিল, আমার সঙ্গে বসে আছে। যখন ডাকলো প্যানেলে, চোখ রগড়াতে ঢুকলো। কাক ভোর থেকে লাইন দিয়ে তুমি ভাবতে পারছো? এতই যদি দয়া দাক্ষিণ্য, ছেড়ে দিক। একটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল, প্রথমটা ওই লিগ্যাল কমিটি কি সব করেছে, আর শোকজ নোটিশ করেছে। আর এটা হচ্ছে চিপ পপুলারিটি, সস্তা জনপ্রিয়তা। ও বললো না কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কনস্ট্রাকটিভ রেসপন্সিবিলিটি। আমি তোমায় একটা কথা বলতে চাই সুমন, এটা কিন্তু একটা স্যালিয়েন্ট ইন্টেন্ট রয়েছে। দেখো স্যালিয়েন্ট ইন্টেন্টটা কি? যাকে দেখতে পারি না তার চলন বেঁকা। আজকে দেখো, প্রথমটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করলেন। সেটা হচ্ছে, দেখো, ডিজি, ডাইরেক্টর পুলিশ ইজ ওয়ার্কিং ইন এ সিস্টেম আন্ডার এ ডাইরেক্টরেট হেডেড বাই দ্য ডিজি, অ্যান্ড ডিজি এভরি মিনিট অপারেশনাল সিস্টেমটাকে রিপোর্ট করতে হয় মিনিস্ট্রি অফ হোমকে। তার চার্জে কে আছে? এইচএস। Why HS was not issued the show cause notice? Why MIC Home Affair was not asked to submit her explanation? কেন হলো না বলো তো? তোমার এই যে তুমি যে 3 দিন ধরে বলে আসছো, এই যে তদন্ত শুরু হলো, এই রিটায়ার্ড জাস্টিসের তত্ত্বাবধানে শুরু হলো, এই ডিজি শোকজ নোটিশ পেল, সিপি শোকজ, পুলিশের মরালটা শাটার্ড। দ্য হেড অফ দ্য ডাইরেক্টরেট, আজকে যদি তাকে শোকজ ইস্যু করা হয়, বলো তো, টপ টু বটম ইজ মেন্টালি শাটার্ড অ্যান্ড ব্রোকেন। তুমি কি করে এই পুলিশের কাছ থেকে আর কাজ আশা করো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যারা যারা ধরা পড়েছে প্রত্যেককে ছেড়ে দেওয়া হোক এক্ষুনি, ইমিডিয়েটলি, আনকন্ডিশনালি জেল থেকে। 2 নম্বর, গভর্নমেন্ট তো 1,10,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবে কোটি কোটি টাকা দান করে দুর্গাপুজোর সময়, করে না? তারপরে তোমার ওই রেড রোডে কার্নিভাল কোটি কোটি টাকা খরচা করে না? আজকে 100-150 কোটি টাকা গ্র্যান্ট করুক গভর্নমেন্ট। Let the money be returned to the person যারা তাদের রুজি বিক্রি করে, ছাত্র, শিক্ষক, বাবা মার কাছ থেকে টাকা নিয়ে মাসে 20,000 টাকা মাইনা পেয়ে 12,000 টাকার টিকিট কেটে মেসেকে ধরতে। Everybody is buried. Everything was buried.
ওই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা, আমি সেদিনই বলেছিলাম, আগের দিন, তখনও হয়নি, অভিষেক বলে একটি ছেলে ছিল, আমি বললাম অভিষেক তুমি যতই বলো ভাই, তোমার কিন্তু শিওরের সংক্রান্তি, সকালবেলা খবরের কাগজে দেখলাম 4-5% ওয়ার অ্যারেস্টেড। কারণ আমি যখনই দেখেছি, সংখ্যাটা 6, আমি এক সেকেন্ড, আমি যখনই দেখেছি যে পিডিপিপি অ্যাক্টে কেস হয়েছে, প্রিভেনশন অফ ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্ট অ্যান্ড মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার, দুটো সেকশন দিয়েছে, সঙ্গে আরও আছে, তখন আমি বুঝেছি রাত্রেই পিক আপ করা হবে, এবং এখনো চলছে। বলুন, লেট অভিষেক ব্যানার্জি পাস দ্যাট ডাইরেক্টিভ থ্রু দি গভর্নমেন্ট। সুমন, রাজীব কুমারের দক্ষতা নিয়ে তো কারোর মনে কোনো সংশয় নেই, মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের অফিসার, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর দপ্তর বা সরকারের পক্ষ থেকে তাকে শোকজ করানো হয়েছে, এটা অত্যন্ত খারাপ। ভালো কি হতো নন্দীগ্রামের গুলি চলার পরেও ডিজিকে শোকজ না করা, ভালো কি হতো 21শে জুলাইয়ের গুলি চালানোর পরে ডিজিকে শোকজ না করা, কারণ উনি তো তখন ওই প্রশাসনে চাকরি করতেন, ওনার সময় এক্সাম্পল ছিল গুলি করে মানুষ খুন করলো ডিজিকে শোকজ করা হবে না। আর এইখানে মুখ্যমন্ত্রীর কাছের অফিসার হওয়ার পরও রাজধর্ম পালনের জন্য এই ঘটনার কালেক্টিভ রেসপন্সিবিলিটি যেহেতু এড়ানো যায় না, প্রত্যেকের কাছে আলাদা করে আলোচনাটা ডাইভার্ট করলে হবে না। পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একদম শীর্ষ নেতৃত্ব, সাধারণ সম্পাদক, তিনি যখন বলছেন যে এই দর্শকরা নিরপরাধ, তাদের খুব সঙ্গত, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের উচিত রাজধর্ম পালন করে তাদেরকে ছাড়া, তাদের বিরুদ্ধে অভিযোগ না এনে যার বিরুদ্ধে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ধরা। দ্বিতীয় যেটা, এটা ন্যায্য কথা, আপনি বলছেন যে ক্রাইমটা গ্যালারিতে হয়নি, ক্রাইমটা মাঠে হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ওই কথাটাই বলছেন, তার জন্যই তো উনি বলছেন যে যারা কষ্ট করে জামা কাপড়, পুজোর জামা কাপড় না কিনে টাকা সঞ্চয় করেছে, তাদের টাকা জলে গেছে এবং তারা দায়ী নয়, সেটাই যথার্থভাবে বলেছে। যথার্থ বললে হবে না সুমনদা, আপনি তাহলে মানে প্রশাসনকে বলুন রিলিফ দিন, আপনি রিলিফ দিন। আপনার প্রথম দুটো জিনিস, একটা হলো যে বিনা মানে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে এই অ্যারেস্ট বন্ধ করুন এবং যারা জেলে আছে তাদের মুক্তি দিন। বিপুল পরিমাণে টাকা আপনি পুজোতে দেন, বিপুল পরিমাণে টাকা ক্লাবগুলোকে দেন, তাহলে এখানে যারা বঞ্চিত হলো তাদেরকে টাকা ফেরত দিন সরকার থেকে। প্রথম কথা, পুলিশ জানো এই সংস্থার টাকা যে অনলাইন অ্যাকাউন্টে রয়েছে ব্লক করে রেখেছে, যাতে এই প্রতারকের কাছে টাকা না যায়, যাতে ফেরত পাঠানো যায়, তার জন্য ব্যবস্থা পুলিশ ইতিমধ্যেই করেছে। দ্বিতীয়ত, যারা স্টেডিয়ামে ভ্যান্ডালিজম করলো তাদেরকে ছেড়ে দিতে হবে। কেন জয় শ্রীরাম প্রধান দিয়ে এবং ওই একটা লম্বা লাঠি, পুলিশ কি করছিল যখন ওই লম্বা লাঠি নিয়ে ঢুকছিল? পুলিশ বসেছিল, পুলিশ বসেছিল না, পুলিশকে আক্রমণ করা হয়েছে, পুলিশকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে, পুলিশকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে, পুলিশকে মারা হয়েছে। বহু ব্যবহারে কাঁচা হয়ে গেছে, বহু ব্যবহারে ছুরিটা মোটা হয়ে গেছে। সুকান্ত মজুমদারের গাড়ির সামনে মনে আছে যারা ওই গেরুয়া যখন দেখছে কিছু করা যাবে না, তখন একটা বিজেপির একটা ওই মরিয়া প্রয়াস একটা, কিন্তু এই চিত্রটা কাঁচা। আমার মনে অন্য প্রশ্ন, স্যার এক সেকেন্ড, আমার অন্য প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডেভিলস অ্যাডভোকেট প্রথমবার নয়, যখন কলকাতা পুরসভার ভোট হয় এবং ওখানে প্রশ্নাতীত যখন আমরা দেখেছি যে ভায়োলেন্স হয়েছিল, সেই সময় অভিষেক বলেছিলেন না এটা ঠিক হয়নি, যাদেরকে করা হয়েছে দুজনেই একটা কথা ভুলে যাচ্ছ। তো আমি যদি খতিয়ান করতে হয়, আরজি করের সময় একাধিক ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎকালীন সরকারের সম্পূর্ণ উল্টো দিকে প্রশ্ন তুলেছিলেন এবং একের পর এক ডাক্তারবাবুকে যখন ডাকা হচ্ছিল বা তাদের একেবারে সরকারি ব্যবস্থা নেওয়া হচ্ছিল, লালবাজারে ডাকা হচ্ছিল, তার প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আপনাকে আমি বহুদিন বলেছি যে এটা কিন্তু দল এবং সরকারের মধ্যে দুই রকম দুটো কৌশল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক জায়গা থেকে বিরোধীদের বা বিভিন্ন ব্যবস্থা নেবেন,
আর আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পপুলিস্ট পলিটিক্সে অ্যাপ্রোচ করবেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করছেন আর উল্টো দিকে দর্শকদের হয়ে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আজীবনের ক্ষেত্রে অভিযোগ ঠেকাবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় মানে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, গুড কাপ এবং ব্যাড কাপ ফর্মুলা, কিন্তু এতবার হ্যাঁ সলিলদা কি বলছেন? এক সেকেন্ড দেখো, তাহলে যদি তাই হয় অরূপকে চেঁচাতে বারণ করো, তাহলে যারা ওখানে মাঠের মধ্যে ছিল আদিক্ষেতা প্রত্যেককে ইন্টারোগেশনে সব বুঝলাম, কিন্তু সেদিন পুলিশের যে ভূমিকা দেখেছি প্রশ্নের উপরে যেতে পারে না, ভ্যান্ডালিজমও যেতে পারে না প্রশ্নের উপরে, পাশাপাশি সেদিনের পুলিশের ভূমিকাও প্রশ্নের উপরে যাবে কি করে? আরেকটা প্রশ্ন আছে, খুব পার্টিনেন্ট প্রশ্ন। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সুজিত বসু খিচুড়ি বিলি করার মতন তিনি ওই পাস বিক্রি করছেন, বিলি করছেন। আমার প্রশ্ন হলো, উনি বলেছেন পরে নাকি কোটায়, কিসের কোটা সেটা তদন্ত হওয়া দরকার, যে কতগুলো কোটায় টিকিট পেয়ে উনি বিক্রি করেছেন, কোটায় টিকিট গুলো বিলি করে যারা প্রকৃত নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে যারা করেছে সেইটা যতক্ষণ না থামছে আমি দ্রুত একবার দেখে নেব যে এতবার টাকা ফেরতের কথা হচ্ছে, আইনি ভাবে এই মুহূর্তে সেই টাকা ফেরতের প্রক্রিয়াটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে দেখুন। এটাই এক্সপেক্ট করি যে টাকাটা আমরা দিয়েছিলাম থ্রু এনি মিডিয়াম, সেটা আমাদের যাতে রিফান্ড করা হয়। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। যুব ভারতীর বিশৃঙ্খলার পর কেটে গিয়েছে 4-4টে দিন, কিন্তু হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও যারা মেসিকে দেখতে পাননি তারা টিকিটের দাম ফেরত পাবেন কি করে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট দিশা মেলেনি। চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে শনিবার আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে। Government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizers, the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. We have already detained the organizer. টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন দর্শকরাও। এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার বা যা চলছে একটা ফেরত এসে গেছে, অ্যাটলিস্ট আমরা এই রিফান্ডটা এক্সপেক্ট করি। দর্শকদের পাশে দাঁড়িয়ে এবার এ নিয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। যুবকদের ফেরত দিতে হবে, নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন আর তাদের টাকা ফেরত দিন। এই 5 দিনে সুদ সহ ফেরত দিন, আদায় করে থাকবো ছাড়বো। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কি করে ঠেলার গুঁতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। তাৎপর্যপূর্ণভাবে এদিন টিকিট ইস্যুতে দর্শকদের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নিশ্চিতভাবে যারা মাসের পর মাস টাকা জমিয়ে 10,000 লাখ টাকা 12,000 to 17,000 দিয়ে একটা ছোট বেশিকে দেখবে বলে এসছেন, কারণ একদিকে দর্শকেরা জানেন না টিকিটের টাকা আদৌ ফেরত পাবেন কিনা বা কিভাবে পাবেন, আর এই আবহেই মেসির অনুষ্ঠানের খরচ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছে বিরোধীরা। যারা এই প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায়? মেসিকে প্রথম 25 কোটি টাকা অ্যাডভান্স কে করেছে? এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। টাকা নয়ছয় হয়েছে, করাপশন হয়েছে, এখানে ইনকোয়ারি কমিটি সিটিং জাজদের দিয়ে করানো উচিত। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা এত টাকা দিয়ে এত খরচা করে এত আবেগ নিয়ে সকাল থেকে এসে দেখতে পাননি, তাদের আবেগ ক্ষোভ একদম সমর্থনযোগ্য। একদিকে পুলিশ তদন্ত করছে, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি। কেন কুৎসা করছেন? সব মিলিয়ে অর্থ নিয়ে রাজনীতি চলছেই। শিবাশিস মৌলিক, হিন্দোল দে, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, সরাসরি এবার একটা বড় রাজনীতির প্রশ্নে আসি। সরকারের গতকালের পদক্ষেপ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আইওয়াস না রাজধর্ম। আজকেও সেই নিয়ে বিতর্ক হচ্ছে, এর উত্তর হয়তো সময় দেবে। কিন্তু আজকের পর রাজনৈতিকভাবে এই প্রশ্ন তো উঠবে যে সেনাপতি কি আবার ফুল ফর্মে? 2021-এর ভোটের আগে ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নবজোয়ারের কর্মসূচি, 2026-এ ভোটের আগে অভিষেক কি সেই ভূমিকায় আবার ফিরলেন? আবার নতুন পর্যায়ে নবজোয়ার যাত্রা হবে। একদিকে যুবভারতী, এসআইআর,
এই নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন। আবার আজই দলের সাংসদদের দিল্লিতে একটার পর একটা কড়া বার্তা এই অনুষ্ঠানে দেখাবো পরবর্তী পর্যায়ে, যে অন্য দলের সাংসদদের সঙ্গে বিনা অনুমতিতে বৈঠক নয়, পার্টি নয়, কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দলের অনুমতি ছাড়া দেখা করা নয়, মানে একেবারে ডুজ অ্যান্ড ডোন্টসের পাঠ, শৃঙ্খলার পাঠ নতুন করে কে দিচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার পরের বক্তার কাছে এটাই প্রশ্ন, রাজাগোপাল দা, যে রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ ভোটের আগে? সুমন, বাঙালির একটা কলঙ্ক তো ঘটল, যুব ভারতীতে যা ঘটে গেল সারা বাঙালি লজ্জিত, আমিও লজ্জিত, কিন্তু একজন খুব আনন্দিত। সে মৌকা পেয়েছে, সুযোগ পেয়ে গেছে, কেননা এই সময় সে বুঝতে পারছে যে তার খেলা এবার শুরু হবে। সে একেবারে সঠিক সময়, আমি জানি না তার স্কেডিউল অ্যারাইভাল কবে ছিল, একেবারে রাইট টাইমে এসে হাজির হয়ে গেছে। এই সময় যে কথাটাগুলো বলেছে বাঙালির হৃদয়কে জয় করার মতন জায়গায় এসে গেছে। আমরা দেখেছিলাম উন্নত বামফ্রন্টের বিকল্প, এখন তৃণমূলের, পুরনো তৃণমূলের থেকে যুব তৃণমূল বা যুবা তৃণমূল অনেক বেশি দক্ষ, এটাই প্রমাণ করতে তারা চাইছে। এবং আসল সময় সেনাপতিকে এনে হাজির। সেনাপতিও যেভাবে আজকের কথাবার্তা বললেন, মুখ্যমন্ত্রী যে কথা বলেননি, 2.5 ঘন্টার মিটিংয়েতে উনি একটা শব্দ উচ্চারণ করেননি। আমরা দেখলাম উনি দলীয় সাংসদদের বা দলীয় নেতাদের বলছেন কি করতে হবে কি করতে হবে না। বোঝা যাচ্ছে যে দলের সেনাপতি একেবারে রাজত্বের ভূমিকায় একেবারে এসে প্রায় হাজির। আমাদের খেয়াল থাকতে হবে 2001-এর নির্বাচন আগে 2000-এর নভেম্বরে জ্যোতি বসুকে বলে দেওয়া হয়েছিল আপনি এবার বিদায় নিন, শরীর টরীর খারাপ। সেই অবস্থা এখন আসেনি, এখনকার অবস্থা, কিন্তু ব্যাটন যে ক্রমশ এগোচ্ছে একই কাছে, এটা একদম পরিষ্কার। দলের সমস্ত সাংগঠনিক জায়গায় সেনাপতি তার নিজের লক্ষ্যে রেখেছে। দল একেবারে সম্পূর্ণ নিজের মতন করে চালাচ্ছেন। 2-4 জন যারা টেলিভিশনে দুপক্ষ ভারসাম্য রেখে কথা বলছে, বোঝা যাচ্ছে তারা এখনো ঠিক করেনি কোন দিকে যাবে। অরূপ পাথরের মতো স্থির হয়ে গেছে ভারসাম্য রাখতে, নিখুঁত ভারসাম্য রাখবে, কোনো দিকে হাসবেও না, ঘাড়ও নাড়বে না। সেই ভারসাম্য রাখার তো ওটা চলছে, কিন্তু সেনাপতি তার লক্ষ্যে অচল। কিন্তু দেখেন, আমি অবাক হব না, কেননা বাঙালি সবসময় কিছু অ্যাকশন চায়, বুঝলেন তো। আমি অবাক হব না যদি দু চারটে যদি স্যাক্রিফাইস করার প্রয়োজন হয়, এবং নির্বাচনের আগে, নির্বাচনের সময় না থাকলে কিছু প্রয়োজন হতো না। নির্বাচন এসে গেছে, মানুষের কাছে নাম কিনতে হবে, জনপ্রিয়তা আনতে হবে। আমরা কতটা জনমুখী, ঠিক আছে, দর্শকরা কিছু করেনি, যারা আয়োজক তারা করেছে। এই যে পরিষ্কার যে বার্তা, একেবারে মানে দর্শক, মানে মানুষের মন কেড়াবার বার্তা, মন একেবারে জয় করবার বার্তা সেনাপতি দিলেন। এবং হয়তো, আমি জানি না, আজকে হয়তো বাড়িতে গিয়ে শুনবো, হয়তো 2-4টে হয়তো বলেছেন যে যাদের উনি পছন্দ করেন না, আমি সব ওনাদের চিনি না, ওনার সঙ্গে কার ইকুয়েশন যা শুনতে পাই, এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে যারা জড়িত তাদের অনেকের সঙ্গে ওনার সম্পর্ক ভালো নেই। তাই তাদের যদি এই সুযোগে যদি স্যাক্রিফাইস করানো যায়, এক ঢিলে অনেক পাখি মরবে। সুতরাং উনি সেটা নিঃসন্দেহে সেই দিকেই এগোতে চাইছেন। এবং দলের কর্তৃত্ব, এখন আসল সেনাপতি, রাজত্ব পাওয়ার আগে সেনাপতির ভূমিকাটা কি, সেটা মানুষ বোধহয় আজকে কিছুটা দেখতে পেল। দেখা যাক আগামী দিনে উনি কি ভূমিকায় অবতীর্ণ হন। বিশ্বনাথদার লেখনীর আমি খুব ভক্ত। বিশ্বনাথদার অনেকগুলো বই আমার কাছেও সংগ্রহে রয়েছে। রাজাদা যদি কোনো বই লেখেন, আমি সবার আগে সেই বইয়ের প্রথম পাঠক হব এবং ওনার থেকে অটোগ্রাফ চেয়ে নেবো। এত সুন্দর গল্প দাদুর আসর বহুদিন পর সুমনদের সাথে দেখতে পেলাম, তার জন্য রাজাদাকে ধন্যবাদ। না, আমি একটা শুধু বলবো সুমনদা, আপনার সাথে একটু ডিফার করব। আপনি বললেন না যে নির্বাচনের সময় কি তাহলে উনি আবার স্বমহিমায় ফিরবেন? আবার অলরেডি আমি বললাম ওই একই রকম কর্মসূচি না, রাজ্য জুড়ে বিরাট। আমি বলছি যে এসআইআর পর্বে কার্যত তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রত্যেকটা মিটিং করা, মানে হাজার হাজার কর্মীদেরকে নির্দেশ দেওয়া, বুথ লেভেলে রেগুলার করা, ফিডব্যাক নেওয়া, এবং এসআইআর প্রক্রিয়ায় যে আজকে তৃণমূল কংগ্রেস অনেক স্বস্তির জায়গায় আছে, সেটা কিন্তু অভিষেকের নেতৃত্বে আছে। এবং এটা আমি পরিষ্কার এবং অভিষেকের যৌথ একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে এত কথা আমরা শুনলাম, এই যে কেয়াদি একটু আগে বলছিলেন না, সুজিত বসুকে দেখা গেছিল খিচুড়ির মতন
টিকিট বিলি করতে। যা কেয়াদি, আপনি তো ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছেন। দেখুন, আমি জানি ইডি সিবিআই আপনাদের নিয়ন্ত্রণাধীন নয়, কিন্তু এই সুজিত বসুর বাড়িতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইডিকে রেড করতে, সেই খবর আমরা পেয়েছিলাম, তার ছেলের যে রেস্টুরেন্ট সেখানে। তাহলে এই যে টিকিট উনি বিলি করছেন, তার মানে টিকিটগুলো ওনার পজিশন ছিল, মানে এত টাকার টিকিট তো আর সস্তায় ছিল না। এখানে সুব্ররাজ্য আমি বলতে হবে, ওগুলো হচ্ছে ফ্রি পাস, কমপ্লিমেন্টারি পাস হলেও এখানে নাম না করে একটা গল্প আমায় বলতেই হবে, সেটা হচ্ছে একজন, এই ভাষাটা আমি আগের শোতেও বলেছিলাম, যে বলতেন যে তোলাবাজি। একটা সরকারি স্টেডিয়াম বা সরকারের এমন একটা মধুচক্র সেখানে গড়ে ওঠে, অন্য খারাপ অর্থে, অন্য পপুলার অর্থে মধুচক্রটা ধরবেন না, তার মানে এমন একটা ক্রিমি লেয়ার তৈরি হয়েছে যে সেখানে আপনি যদি এই ধরনের গ্ল্যামারাস অনুষ্ঠান করেন, সেখানে কেউ আপনার কাছে 200 একদম সরাসরি কার্ড চাইবে, 200 পাস চাইবে, কেউ 500, কেউ আবার আরও বেশি। এবং এই মধুভাণ্ডের আশেপাশে এই যারা ঘোরাফেরা করছে, এদের এমন একটা চলে যায় যে একজন আয়োজক আমায় বলছিলেন যে প্রফিট মার্জিন রাখা মুশকিল হয়ে যায়, শুধু এতগুলো মন্দিরে ফুল ছোঁয়াতে হয়। আমি বলছি এটা বাস্তব কিনা আয়োজকরা বুঝতে পারবেন, বাস্তব হলে অভিজ্ঞতার সঙ্গে প্রত্যেক মন্ত্রীর বাড়ি থেকে গোছা গোছা টিকিট ডিস্ট্রিবিউট হতো। এবং একটা জিনিস বুঝতে হবে, সুজিত বসুর যে পাস ডিস্ট্রিবিউশন দেখাচ্ছেন, সাধারণ মানুষ যাচ্ছে, ক্রীড়াপ্রেমী মানুষ, তাকে দেওয়া হচ্ছে। তাহলে ইমিডিয়েটলি সুজিত বসুকে জিজ্ঞাসা করা উচিত। অদ্ভুত কথা ভাই, প্রত্যেক, তুমি ভাই ফুটবলের কালচার সম্পর্কে অবহিতই না, তোমাদের সময় প্রশ্ন দুটো। আমি একদিকে অরূপের সঙ্গে একমত, অরূপের সঙ্গে কেয়ার কাছে যাবো, অরূপের সঙ্গে একমত, দ্বিমত। কোথায় একমত? যে আমি কালকেও বলেছি, এটা হচ্ছে ওল্ড স্কুল পলিটিশিয়ানদের একটা যে কে কত বড় নেতা, সেটা কার কাছে কত পাস, সেই বিলি হওয়ার একটা বিষয় থাকে। কিন্তু পাশাপাশি কত টাকার পাস তিনি বিলি করলেন, এটার ভেতরে অর্থকরী বিষয়টা তো উড়িয়ে দেওয়া যায় না। তবে এক্ষেত্রে এটা আমি কালকেও বলেছিলাম, সুভাষ চক্রবর্তী ঘরানা, যে আচ্ছা দাদার কাছে পাস আসবে, তিনি অনুগামীদের দেবেন, ওল্ড স্কুল পলিটিক্সের একটা নিদর্শন। কেয়া, যেটা শোনা যাচ্ছে সুমন, যে শুধুমাত্র অরূপ বিশ্বাসের কাছেই নাকি প্রায় 10,000 এরকম পাস না কমপ্লিমেন্টারি টিকিট যাই বলুন না কেন, একটু বলতে দিন, জানি গায়ে লাগছে। বিষয়টা হচ্ছে যে কমপ্লিমেন্টারি পাসগুলো, সেগুলোও কি বিক্রি করা হয়েছিল? আমি ধরে নিচ্ছি অরূপ বিশ্বাস করেনি, তিনি তার অনুগামীদের দিয়ে তারা কি বিক্রি করেছিলেন? এই যে টাকার, আপনারা খালি স্যার বললেন যে যেটা ব্যাংকের লেনদেন সেটা হয়েছে, আচ্ছা এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো এখন বিবেকের যাত্রা পার্টির বিবেক হয়েছেন। আমার জিজ্ঞাসা রয়েছে, ডায়মন্ড হারবার এফসি কত বড়, এক সেকেন্ড, ডায়মন্ড হারবার এফসি কত বড়, আদানির ব্যবসায়িক ডিল করতে গিয়ে বড় ভুটানে চলে গেছে, দিল্লি বিস্ফোরণ দিন, আমার প্রসঙ্গ হচ্ছে ডায়মন্ড হারবার এফসি কত বড় ক্লাব সুমন, যে ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাবকে সরিয়ে দিয়ে তারা পর্যন্ত ক্লাব খেলেছে, লজ্জা করে না? মেসির সাথে সে কত বড় ক্লাব, কত দিনের ক্লাব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এইটার জবাব দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় দলের বিবেক যে দেখুন এই খেলাটার পরিণতি কি হয়েছে জানেন? সেটা হচ্ছে প্রথমার্ধ খেলা হয়েছে, তারপর শুরু হতে হতে 2 মিনিটের মধ্যে মেসি চলে এসেছেন, লম্বা একটা রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, খেলা সেখানেই অন্ত হয়ে গেছে। যাকে সে অন্য কথা, কিন্তু আমি দ্রুত এখানে আপনাদের দেখাবো যে আজকে অবধি গ্রেফতারের সংখ্যাটা কত, এবং পাশাপাশি বিরোধী দলের গ্রেফতার নিয়ে কি বক্তব্য, পরের প্রতিবেদন। শনিবার লিওনেল মেসির সঙ্গে লেপ্টে ছিলেন নেতা, মন্ত্রী, ভিআইপিরা। আর 10,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেও LM10-এর ঝলকটুকু পাননি দর্শকরা। সেই হতাশা বেরিয়ে আসে ক্ষোভের চেহারায়। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতী স্টেডিয়ামে সেই ভাঙচুরের ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রূপক মণ্ডল। এ নিয়ে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 6। বুধবার শুভেন্দু অধিকারী আবার ধৃতদের আইনি সহায়তার বার্তা দিয়েছেন।
যুবকদেরকে গ্রেপ্তার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তো এই যে ভাঙচুর যাদের ফুটেজে ধরা পড়েছে, প্রমাণ আছে, তাদের যখন পুলিশ ধরছে, তাহলে বিজেপি যদি তাদের পাশে দাঁড়ায়, আইনি সহায়তা দেয়, তাতে আরো স্পষ্ট হয়ে যাবে যে কারা লোক ঢুকিয়ে এই হুলিগানিজম, ভ্যান্ডালিজম করিয়ে বাংলার বদনাম করার প্লট করেছিল। সেই সঙ্গে দুই মন্ত্রীর গ্রেফতারির দাবিতে অনড় বিরোধীরা। আমি অ্যারেস্ট চাই, অরূপ বিশ্বাস, সুজিত বোসের নামে ফেয়ারে দেখতে চাই। মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে, ক্রিয়া দপ্তরের নেই, কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে। এটা কি মন্ত্রীকে সরানো হলো? যদিও বিরোধীদের আক্রমণে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে, তিনি তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো। তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা নত করতে হলে আমরা মানুষের সামনে পড়ব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল, সেটা তো তিনি স্বীকার করেছে, স্বীকার করে ক্ষমা চেয়েছে। কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে, স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোথাও দেখতে পাইনি। ভবিষ্যতে যুব ভারতী কাণ্ডের তদন্তের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আপনারা এখন জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় আপনারা কোন প্রশ্নে কত শতাংশ মানুষ কি মনে করছেন পাঠাতে পারেন, অবশ্যই মন্তব্যও পাঠাতে পারেন। আমি দ্রুত একবার সার্ভে দেখব। প্রশ্ন ছিল যে কয়েকজনের আধিক্যতায় দর্শকরা বঞ্চিত হয়েছে, পুলিশ হোক বা মন্ত্রী, সবাইকে জবাব দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তায় ড্যামেজ কন্ট্রোল হবে তৃণমূলের? ড্যামেজ কন্ট্রোল হবে এমনটা মনে করছেন 15% লোক, 84% লোক মনে করছেন ড্যামেজ কন্ট্রোল হবে না, বলতে চাননি 1%। পরের প্রশ্নে যাব। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেই পুলিশের শৈথিল্য আর মাঠে আধিক্যতার কথা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই অবস্থানে অভিযুক্তরা কি আরও কোণঠাসা হলো এমনটা মনে করছেন 33% লোক। 63% লোক মনে করছেন না, এতে কোণঠাসা তারা হননি। 4% লোক মন্তব্য করতে চান। পরের প্রশ্ন ছিল দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ জায়গা পেলেও মেসির ভিডিওতে জায়গা পেল না যুব ভারতী। বিশ্বের সামনে মাথা নত হলো কলকাতার। 95% লোক মনে করছেন অবশ্যই মাথা নত হলো কলকাতার, এবং 4% মানুষ মনে করছেন না, তা হয়নি, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেফতারি দাবি শুভেন্দু অধিকারী। যুব ভারতী কাণ্ডকে ব্যবহার করে রাজনৈতিক ডিভিডেন্ড পাবে বিজেপি। 75% মানুষ মনে করছেন যে রাজনৈতিক ডিভিডেন্ড পাবে না এমনটা মনে করছেন 21% মানুষ, বলতে পারবো না বলেছেন 4%। ঠিক এইখান থেকে আবার বলছি যে সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্যগুলো আপনারা পাঠাচ্ছেন, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। শৈবাল দাশগুপ্ত লিখছেন যতই ব্যবস্থা নিন এই লজ্জা কোনোদিন পিছু ছাড়বে না। পরের মন্তব্য অতীশচন্দ্র ভাওয়ালে, যিনি লিখছেন যুব ভারতীতে যারা ভাঙচুর করলো তাদের গ্রেফতার করলো পুলিশ, অথচ যাদের কারণে এই বিশৃঙ্খলা তারা বহাল তবিয়াতে, এই দ্বিচারিতা কেন? পরের প্রশ্ন মিহির কানুনগো, তিনি লিখছেন এত দুর্নীতির পরও যেখানে কাউকে জবাবদিহি করতে হলো না, তখন আধিক্যতা দেখানোর জন্য কেই বা জবাবদিহি করবে? সুকুমার দাস লিখছেন কার দোষ সেই নিয়ে অন্তহীন তরজা চলছে, কিন্তু টিকিটের দাম শেষ পর্যন্ত ফেরত পাবো তো? তার মানে সুকুমার বাবু ছিলেন সেদিন মাঠে। নীলাঞ্জন দত্ত লিখছেন সবকিছু নিয়ে রাজনীতি হবে, লোক দেখানো ব্যবস্থা হবে, তারপর সব চাপা পড়ে যাবে। আর এইখান থেকে আমি আসবো যে আজকে মেসি তার এই গোটা ভারত সফর নিয়ে যে ভিডিওটা করেছেন, তাতে হয়তো শুরুই হতো যদি সব ঠিকঠাক থাকতো অবশ্যই আমাদের কলকাতা এবং যুব ভারতী দিয়ে, তা হলো না, দুর্ভাগ্য। দেখুন, লিওনেল মেসির সফরে নজিরবিহীন বিশৃঙ্খলা সাক্ষী থেকেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। ভারতীয় ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতার ভাগ্যে জুটেছে লজ্জা। এবার স্বয়ং লিওনেল মেসির পোস্ট করা ভিডিওতেও জায়গা পেল না যুব ভারতী ক্রীড়াঙ্গন। ভারত সফর থেকে ফিরে 1 মিনিটের এই ধন্যবাদ জ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন মেসি, কিন্তু সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনের কোনো ছবি নেই। এক মিনিটের ভিডিওতে কলকাতার অংশ বলতে শুধুই লেক টাউনে তার মূর্তি উন্মোচনের ছবি, তাও মেরে কেটে 3 সেকেন্ড।
এছাড়া গোটা ভিডিও জুড়ে শুধুই হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে কাটানো বিভিন্ন মুহূর্ত। কোথাও নেই যুবভারতী, যার জেরে কলকাতার মুখ পুড়ল বলেই মনে করছেন ক্রীড়াবিদদের অনেকেই। আমাদের কাছে খুবই লজ্জা, কারণ মেসি সবার প্রথম কলকাতায় পা রেখেছিল, কলকাতা থেকে যাত্রা শুরু করেছিল। সেখানে কলকাতার নিজের মূর্তি ছাড়া আর কোনো কিছুই উনি ওখানে শেয়ার করেননি। অ্যাজ এ আমার ফুটবল প্লেয়ার তো আমাদের খারাপ লাগবেই যে কলকাতার কোনো দৃশ্যই উনি তুলে ধরেননি। মেসি ওই ফটোগুলোই শেয়ার করবে যেগুলো ওর লেভেলের সঙ্গে যায়। বড় প্লেয়ার যা পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, তারা আসার পরে তারা দেশের মধ্যে কে ভালো খেলে, কে বড় প্লেয়ার, কে কি খেলেছে, কার কি ইতিহাস কিছু জানে না, তাদেরকে আনেও নি মাঠে কেউ। তো সব মিলেমিশে আমরা খুব হতাশ। কলকাতায় সুজিত বসু, অরূপ বিশ্বাস, হায়দ্রাবাদে রাহুল গান্ধী, রেবন্ত রেড্ডি, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে দেখা করলেও কোনো রাজনীতিবিদের সঙ্গে ছবি নিজের ভিডিওতে রাখেননি মেসি। 1 মিনিটের এই ভিডিও পোস্ট করে মেসি লিখেছেন, নমস্তে ভারত। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ও কলকাতার সফর অভাবনীয় ছিল। উষ্ণ অভ্যর্থনা, দারুণ আতিথেয়তা এবং আমার গোটা সফর জুড়ে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আশা করি ভারতে ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। অর্থাৎ কলকাতায় সবার প্রথমে এলেও মেসির পোস্টে তার উল্লেখও রয়েছে বাকি 3 শহরের পর। মেসির ভিডিওতে পশ্চিমবঙ্গ থাকবে কি করে? বরং মেসি তো পশ্চিমবঙ্গের ওই মেসি ভিডিও না দিয়ে কিছুটা পশ্চিমবঙ্গের মান রক্ষা করেছেন। মেসি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, বাংলার সম্মান রক্ষা করেছেন, বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছেন মাননীয় এবং তার ভক্তকুল। এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের বেড়া জেলে গন্ডগোলটা করানো হয়েছিল কিনা আমরা তো সেটারই তদন্ত চাইছি। হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বেতে একজনও সিকিউরিটি নেই মেসির পাশে, মানুষ দেখতে পেয়েছে। তাহলে কি এটা পরিকল্পনা ছিল যে প্রথমে নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে দাও যাতে লোকে দেখতে না পায়? এখন প্রশ্ন হলো, যুবভারতী কাণ্ডে কলকাতার ভাবমূর্তিতে যে দাগ লাগলো তা কি মোছা যাবে? ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, আমি পরের বিষয়ে আসবো, যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করবেন হুমায়ুন কবির, এবং আজকে সরাসরি নিজের যে দল, প্রস্তাবিত নতুন দল, সেই সম্পর্কে তিনি বললেন যে আইএসএফ, কংগ্রেস, সিপিএম কেউ অচ্ছুত নয়। এবং নওশাদ সিদ্দিকী মানে আইএসএফের তরফে যে মন্তব্য করলেন, নওশাদ কিন্তু হুমায়ুনের এই দলের সঙ্গে যাওয়ার বা আলোচনার বা চিন্তাভাবনাটা আদপেই উড়িয়ে দিলেন না। রাজনৈতিকভাবে অনেকে মনে করছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ নওশাদের এই অচ্ছুত নয় এই মন্তব্যকে উড়িয়ে না দেয়া বা আলোচনার রাস্তাটা খোলা রাখা। স্পষ্ট অন ক্যামেরা বলেছেন, দেখুন। কংগ্রেস, আইএসএফ, সিপিএম কেউ আমার কাছে অচ্ছুত না। কয়েক মাস পরই বিধানসভা ভোট, তার আগে নতুন দল তৈরির ঘোষণা করেছেন তৃণমূলের সাসপেন্ডেড সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। এবার নতুন জল্পনা উস্কে আইএসএফ, সিপিএম, কংগ্রেস এবং আসাদুদ্দিন ওবেসির মিমের উদ্দেশ্যে খোলাখুলি বার্তা দিলেন তিনি। আমার উদ্দেশ্য হচ্ছে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আর ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে না দেওয়া বাংলায়। আমার নীতিতে যারা বিশ্বাসী তারা কংগ্রেস, আইএসএফ, সিপিএম কেউ আমার কাছে অচ্ছুত না। 2011 থেকে এ রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের, কিন্তু 2021 সালে 67% সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে তৃণমূলকে হারিয়ে জয়ী হন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। 2023 সালে 68% সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে দেয় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। এই আবহে হুমায়ুন কবির নতুন দল তৈরির ঘোষণা করার পর থেকেই বারবার প্রশ্ন উঠছে, এমনটা হলে কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ হয়ে যেতে পারে? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, হুমায়ুনের প্রস্তাবের প্রেক্ষিতে আলোচনার পথ খোলা রেখেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কোন লক্ষ্য নিয়ে দল করতে চাইছে, কি কি ইস্যুর উপরে কাজ করতে চাইছে, সেগুলো আমরা অবশ্যই স্টাডি করব, তারপরে নিশ্চিতভাবে বলতে পারবো। তবে অনুরোধ একটা করব, আমাদের এই দল নতুন তৈরি করা বা আলাদা আলাদা করে লড়াই করার সুযোগে তৃণমূল কংগ্রেসের যে ভোটটা বেরিয়ে গিয়েছিল হাত থেকে ফিরে না আবার আসতে সহযোগিতা করে একটা ভুল মেসেজ গিয়ে আমাদের আলাদা আলাদা লড়াই করা বা নতুনভাবে দল তৈরি করাতে বিজেপি না কোনোভাবে লাভবান হয়ে যায়। আমরা বাংলা ভাষার জন্য মানুষকে আবেদন করছি,
নতুন দলের সঙ্গী হিসাবে কংগ্রেসের আপত্তি নেই, এমনটা আগেও জানিয়েছেন হুমায়ুন কবির। কিন্তু এ রাজ্যে কংগ্রেস নেতৃত্বের একাংশকে নিয়ে ছুতমার্গ যে তা রয়েছে, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। কংগ্রেসের নেতাকে শুভঙ্কর সরকার সাইনবোর্ড সম্মিলিত প্রদেশ সভাপতি, তার কোনো পার্সেন্টেজই নাই। ওখানে কংগ্রেসের দুজন নেতা আজকের দিনে, এক প্রাক্তন প্রদেশ সভাপতি 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে তার মাস ভ্যালু আছে, আর একজন হচ্ছে মালদা ঈশা খান। তারা যদি আমার সঙ্গে বসতে চাই আমি নিশ্চয়ই ওয়েলকাম জানাবো। কোনো রাজনৈতিক দলের নেতা তার বাক স্বাধীনতা নিয়ে তিনি তার মতো কথা বলতেই পারেন, সেখানে কোথাও বাধা নিষেধ নেই, এটাই সংবিধান বলে। তাই জন্য আমি ধর্মীয় গ্রন্থ পাঠ তো যে যার মতো করেন, আমি কিন্তু সংবিধান পাঠের আয়োজন করেছি। সবাইকে আমরা আহ্বান করছি, কংগ্রেস বাদেও যারা আসতে চান। হুমায়ুনের বার্তায় অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বিজেপি ভোটের আগে গতবার দেখা গেছে চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল কিছু লোককে তৃণমূল থেকে নিয়ে যেতে, নানা কথা বলে। অনেকে গেছিলেন, কেউ তদন্ত এড়াতে, কেউ নানা অন্য কারণে। যারা চার্টার্ড ফ্লাইটে গেছিলেন তারা সব পরে ফোন করেছে ভোটের পরে, দিদি ফ্লাইট চাই না, একটা অটো পাঠান, ফিরে যাব। বিজেপিকে হারাতে গেলে একটাই দল তৃণমূল কংগ্রেস, একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল। শেষ অবধি বিধানসভা ভোটে কে কার হাত ধরবে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, এবিপি আনন্দ। দেখুন, হুমায়ুন কবিরের মডেলটা কি? মুসলমানদের দল, সেই দল শুধু মুসলমান প্রধান কেন্দ্রগুলোতে প্রার্থী দেবে এবং সেই আসনগুলো জিতে রাজ্যের শাসক নির্ধারণ করবেন হুমায়ুন কবির। আমি বলছি, এই অনুষ্ঠানে লাইভে বসে 2 সপ্তাহ আগে একেবারে এই কিং মেকারের ফর্মুলাটা খোদ হুমায়ুন কবির নিজে বলেছিলেন, খুল্লা। প্রশ্ন তো একটাই, যে এই মডেল পশ্চিমবঙ্গে কি সফল হবে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সারাদিন তো ফুরফুরা শরীফে ছিলেন, হাওয়া কি বুঝছেন? শুনুন, ফুরফুরা শরীফ ধর্মীয় স্থান হলেও রাজ্য রাজনীতিতে কিন্তু বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে রাজনীতি চর্চাকারী হিসেবে সেখানে যাওয়া আমার, কিন্তু আমি আপনাকে বলছি যে যতটুকু আমার কাছে মানে ইন্টারাকশন বিভিন্ন নেতার হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে হুমায়ুন কবির কিন্তু একটা জোটের কথা সিরিয়াসলি ভাবছেন। তিনি যেমন তিনি সরাসরি বলেছেন মোহাম্মদ সেলিমের সাথে তার কথা হয়েছে, তিনি বলেছেন যে নওশাদ সিদ্দিকীর সাথে তার কথা হয়েছে। নওশাদ সিদ্দিকীও অস্বীকার করেননি, মোহাম্মদ সেলিমও অস্বীকার করেনি, এবং অধীর চৌধুরীর ব্যাপারে উনি ভীষণ সফট। আমি আপনাকে বলছি, তিনি কিন্তু একটা জোটের চেষ্টা করছেন। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে একটা নওশাদ সিদ্দিকী চাইছে এক্সক্লুসিভ পলিটিক্স, মানে শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে মুসলিম 90টা কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী দিতে। উল্টো দিকে আইএসএফ যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাইছে, ইনক্লুসিভ পলিটিক্স করতে চাইছে, বামেরা তো অবশ্যই। এখানে কিন্তু আসন সমঝোতাই একমাত্র উপায়, মানে জোটে না গিয়ে একটা সামগ্রিকভাবে আসন সমঝোতার বার্তাটা কিন্তু আপনি দেখবেন নৌসাদের বক্তব্যে এসছে যে এমনভাবে আমাদের চলতে হবে যাতে করে বিজেপিও লাভ না পায়, আবার তৃণমূলও যাতে থেকে ফয়দা না তুলে। ফলে একটা আসন সমঝোতার সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে। আমি শুধু একটা যোগ করবো, সেটা হচ্ছে বিশ্বনাথ দা বললেন অধীর চৌধুরীর সঙ্গে আমি সেটাই বলতে যাচ্ছি, এই অনুষ্ঠানে বসে বলেছিলেন যে 30 জন মানুষকে খুন করেছিলেন অধীর চৌধুরী। আবার আমি ঠিক বলছি, মানে সবটা যদি আপনি আপনি বলছেন যে হ্যাঁ ফেস ভ্যালুতে সবকিছু পলিটিশিয়ানদের নেওয়া উচিত না, ফেয়ার এনাফ। হ্যাঁ, সুমন, দেখবে পুজোর আগে পণ্যের বিজ্ঞাপন করার জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার দেওয়া হয়। তো এখন ভোট পুজো আসছে, ওই জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছে। কে কদিন আগে যে ডায়লগ দিয়েছিল, ভবানীপুরে দাঁড়ালে আমরা বুঝে নেবো, আর যদি ওই মেটিয়াপুরে দাঁড়ায় তাহলে নওশাদ বা মিমকে বলবো তারা বুঝে নিতে। মানে বোঝা যাচ্ছে প্রোডাক্টগুলো কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। তার মধ্যে নবতম সংযোজন হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন যদি এতই সংখ্যালঘুদের জন্য ভালোবাসা থেকে থাকতো, হুমায়ুন দা যখন 2019 সালে আজকে যে বাবরি মসজিদের কথা উনি বলছেন, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোর দো, যারা ভেঙেছিল তার দলের হয়ে প্রতীকটা নিয়ে লোকসভা ভোটে দাঁড়াতেন না, ভোটে সেদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন তারা নিরাপদে থাকবেন। তাই হুমায়ুন কবির কি বললেন বা নওশাদ সিদ্দিকী কি বললেন, বক্তব্যের পর একটাই বাক্য বলা যায় যে তারপরও তৃণমূল কংগ্রেস তাকে দলে নিয়েছিল। কিন্তু আমি কেয়ার থেকে একদম আমি উল্টো দিক থেকে আসবো, সেটা হচ্ছে বিজেপি শাসিত বহু রাজ্যে কিন্তু বহু ক্ষেত্রে হয় আপ
আপ তো একাধিক রাজ্যে সরাসরি ভোট কেটে কংগ্রেসকে একেবারে পথে বসিয়ে দিয়েছে, বিজেপির জয়টা সহজ হয়েছে। মিমের ক্ষেত্রেও একাধিক রাজ্যে এই জিনিস দেখেছি। সম্ভবত অরূপ সেই দিকে ইঙ্গিত করছে যে মুসলিম ভোট যদি কাটা যায়, বিজেপি পরিকল্পনা করে কাটতে পারে, সুবিধা বিজেপির। অথবা আমি যদি উল্টো দিক থেকে বলি সুমন, যখন আপনি উল্টো দিক থেকে প্রশ্নটা করছেন, আমি যদি উল্টো দিক থেকে বলি যে হুমায়ুন কবির এটাও একটা অশ্রুসজল যাত্রাপালা, একটা আইবস নাটক। কেন বলছি? আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত টের পেয়েছেন যে কোনো না কোনোভাবে তার কাছ থেকে তিনি যে মুসলমানদের, যারা পশ্চিমবঙ্গের বসবাসকারী মুসলমান, তাদের শুধুমাত্র ভোট এবং নোটের কারণে ব্যবহার করেছেন, তেজপাতার মতো ব্যবহার করেছেন, সেই কারণে তারা সরে যাচ্ছেন। হুমায়ুন কবিরকে দিয়ে তিনি তো আবার পরের দিকে, হুমায়ুন কবির তো বলেছিলেন যে আমি এমন সংখ্যা আনবো, পরের দিকে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় আমাকে ইনক্লুড করতে বাধ্য হবেন। সেই কোডটা তো অরূপ করলেন না। আর অরূপের কথাটার স্মৃতিশক্তি 19 অব্দি থেমে গেল, কিন্তু 19-এর পরে যখন হুমায়ুন কবিরকে তারা পরম আগ্রহে একদম রেড কার্পেট ওয়েলকাম করে যখন তাদের দলে নিয়েছিল, সেটা বলুন আজকে হুমায়ুন কবির খারাপ হয়েছিল, আজকে হুমায়ুন কবির খারাপ হয়েছে। আর আরেকটা কথা, আরেকটা শেষ কথা, এই যে ভোট কাটার অঙ্ক বলছেন, দেখুন এদের এখানে এই জোট, আমি জানি না জোটের এখন কি অবস্থা আছে। এই যে প্রতি জায়গায় বামেরা যে আমাদের ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেয়, সেটা আপনারা দেখছেন না, সেটা বলছেন না, প্রতি জায়গায় এটা হচ্ছে। নির্ণায়ক শক্তি হব আমরা, মুখ্যমন্ত্রী যে হবে তাকে আমাদের সঙ্গে হাত মেলাতে হবে। অর্থাৎ আমি মানে বিজেপিকেও যদি সরকার তৈরি করতে হয় তাহলে হুমায়ুন কবিরকে নিয়ে করতে হবে, যদি তৃণমূল কংগ্রেসকেও সরকার করতে হয় তাহলে হুমায়ুন কবিরকে নিয়ে করতে হবে, হুমায়ুন কবিরকে বাদ দেওয়া যাবে না। এই পলিটিক্স পশ্চিমবঙ্গে তো আমাদের জ্ঞানে আমরা কোনোদিন দেখিনি। 50-এর দশকে ইয়ে ছিল তো। হ্যাঁ, আমি বলছি যে এই ধরনের ধর্মভিত্তিক রাজনীতির আমাদের রাজ্যে ভবিষ্যৎ আছে না, এই মুহূর্তে তো আছেই। কেননা 30 থেকে 35% হচ্ছে মুসলমান সংখ্যার মানুষরা রয়েছেন, এখন তাদের এক্সক্লুসিভলি তাদের হয়ে কথা বলার জন্য কেউ ছিল না। সবাই মনে করতো মুসলমানরা বুঝি মেন স্ট্রিমের সঙ্গে থাকলেই তারা গেইন করবে, কিন্তু হুমায়ুন কিন্তু প্রথমেই বলতে চাইছে মুসলমান মেন স্ট্রিমের সঙ্গে থাকলেই গেইন করবে এরকম জায়গায় নয়, তাদের সত্তাটাকে আলাদা করে রাখতে হবে, এবং সেইটা যদিও করতে চায় জোটে এলে ও কিন্তু সফল হবে না। ওকে আলাদা একটা প্রবাদ আছে, যদি একটু পলিটিক্যালি ইনকারেক্ট হচ্ছে, কিন্তু কুজোরও তো শখ হয় চিত হয়ে শুতে। হুমায়ুন কবির যদি শখ হয় আরশোলার পাখি হতে, আপত্তির কিছু নেই। ভোটে দাঁড়ানো গণতান্ত্রিক অধিকার সবার আছে। বাংলার সংখ্যালঘুরা জানেন তাদের পাশে সারা বছর 365 যদি প্রশাসনের মদত না থাকতো, আমাকে একটা উত্তর দিন। ওই যে বাবরি মসজিদে যে প্রোগ্রাম দেখেছিলাম, কি করে সংগঠিত করতে পারে? দুজনে একটা উত্তর দিন তো। আপনি উত্তর দিন, আপনি উত্তর দিন। মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ গেছিলেন, আপনি উত্তর দিন। ওই যাত্রা বাংলা বাজারে তৃণমূলে যোগ দিয়ে দিচ্ছে 200 জন বাংলা বাজারে তৃণমূলে যোগ দিয়ে দিচ্ছে। জনগণের কথা নেতাদের শুনতে হবে, এটা ওই জন্য আব্বাস সিদ্দিকী উঠলে আদি চৌধুরী বক্তৃতা থামিয়ে দিতে হয়। ওই জন্য যখন ব্রিগেডের মঞ্চে আব্বাস ওঠে তখন ধর্মনিরপেক্ষ সিপিএমকে আদি চৌধুরী বক্তৃতা থামিয়ে দিতে হয়। এত ধর্মনিরপেক্ষ আমি বলছি, আমি এইখান থেকে দুটো ছবি দেখাবো। একটা হচ্ছে শুক্রবারের নামাজ, সেটা হচ্ছে সেই নির্ধারিত জমিতে যেখানে এখনো কিন্তু মসজিদ তৈরি হয়নি, কিন্তু প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে। এবং এই জড়ো হওয়া শব্দটা আমি অর্থের ক্ষেত্রেও যোগ করব, তার কারণ ওই যে অনুদানের ছবি আপনাদের দেখিয়েছিলাম, যে অনুদান গোনা হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, সেটা শেষ পর্যন্ত কোন ফিগারে? দেখুন, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একটা খুব চেনা অভিযোগ হচ্ছে যে মিডিয়া ফলো আপ করে না। আমরা কিন্তু ফলো আপ করেছি যে কোথায় গিয়ে থেমেছে সেই অর্থ, যেটা গোনা হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, গিয়ে থেমেছে 5.5 কোটি টাকায়। আমি বলছি, অর্থাৎ রাজ্য রাজনীতিতে ভবিষ্যতে কি হবে, হিরো না জিরো, কেউ জানে না, একমাত্র উত্তর দেবে সময়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির একটা হইচই ফেলে দিতে সক্ষম হয়েছেন। পরের প্রতিবেদন দেখাবো। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। বিধানসভা ভোটে হুমায়ুন কবির কি করবেন, তার দল ঘোষণার পর কি হতে চলেছে, এসব নিয়ে জল্পনার শেষ নেই। তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলো নড়েননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ শুনেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। আমি সাম্প্রদায়িকতাকে
ধর্মকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন, হিন্দুদের দুর্গা পুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে, 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সেই সব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা, উপচে পড়েছে অনুদানের বাক্স, টাকা গোনার জন্য আলাদা লোক অবধি রাখতে হয়েছে। সূত্রের দাবি, বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত 5.5 কোটি টাকার অনুদান জমা পড়েছে। তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 3.74 লক্ষ টাকা, আর নগদ জমা পড়েছে 1.80 লক্ষের মতো। এরই মধ্যে আবার 22 তারিখ নিজের দলও ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। অপূর্ব সরকার যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড় বলেছিলাম সেটা তো বুক করে রেখেছেই, এমনকি সম্ভাব্য আমি স্টেডিয়াম নিতে পারি সেটাও বুক করে নিয়েছে। আমাকে রুখতে পারবে না, আমি পরে এর জবাব দেব অপূর্ব সরকারকে। সভা হবে 22 তারিখ, দল গঠন হবে এবং 4 লাখ লোকের উপস্থিতিতে করব। এগুলি সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা কথা উনি বলছেন। উনি যদি যে কথা উনি আজ বলেছেন সে কথা যদি উনি প্রমাণ করতে পারেন, এই টেক্সটাইল মোড়ে আমি কান ধরে উঠবোস করব, ক্ষমা চেয়ে নেব। আর তা যদি না হয়, উনি টেক্সটাইল কলেজের মোড়ে হুমায়ুনবাবু আপনি ক্ষমা চেয়ে নেবেন কান ধরে। চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ চলছে। হুমায়ুন কবিরের নতুন দল কি চমক দেয়, এখন সেটাই দেখার এবিপি আনন্দ। দেখুন, এইখান থেকে আমি সরাসরি যে বিষয় আমরা ইতিমধ্যেই 2-1 লাইন আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে দিল্লিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং দলীয় সতীর্থদের, অন্য সাংসদদের একেবারে স্পষ্ট ডুজ অ্যান্ড ডোন্টসের, মানে কার্যত ডিসিপ্লিনের একটা শিক্ষা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, বার্তা কি, পরের প্রতিবেদনে দেখুন, তারপর আলোচনা তো আসবই। সংসদে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সিগারেট, বিজেপি সাংসদ নবীন জিন্দালের মেয়ের বিয়ের পার্টিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নাচ, এসব সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই ভাইরাল হয়েছে। এই আবহে তৃণমূল সাংসদদের শৃঙ্খলার কড়া শিক্ষা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সংবিধান সদনে দলীয় কার্যালয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন লোকসভায় তৃণমূলের দলনেতা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি জাস্ট প্রত্যেকটা এমপিকে ডেকেছিলাম কথা বলবো বলে, এবং আমাদের কিছু গাইডলাইন ছিল। সবকিছু তো আমি মিডিয়ার সামনে বলতে পারি না। দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে, কি গাইডলাইন দেওয়া হয়েছে। সম্প্রতি বিজেপি সাংসদ নবীন জিন্দালের মেয়ের বিয়ের পার্টিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নাচের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লোকসভায় তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সিগারেট খাওয়ার ভিডিও পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তৃণমূল সূত্রে খবর, সংবিধান সদনে দলীয় কার্যালয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে এই নিয়ে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে রাজ্যের মাথা হেঁট হয়। আপনারা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, সবাইকে শৃঙ্খলা মেনে চলতেই হবে। পার্টিটাই তো চুলোচুলির পার্টি, এ ওর চুল ধরে টানবে, ওর চুল ধরে টানবে, খুন হয়ে যায় যেখানে নেতারা, এটা সবাই চুল ধরে টানছে। তৃণমূল সূত্রে খবর, শীতকালীন অধিবেশন চলাকালীন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আলাদা করে সাক্ষাতের সময় চান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংসদীয় এলাকা হুগলি থেকে আজমের শরীফ যাওয়ার জন্য বিশেষ ট্রেনের দাবিতে ওই অ্যাপয়েন্টমেন্ট চান তিনি। এই আবহে তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে দলীয় অনুমোদন ছাড়া কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করা যাবে না, যা করতে হবে চিফ হুইপ কাকুলি ঘোষ দস্তিদার ও ডেপুটি লিডার শতাব্দী রায়কে জানিয়ে। এখানেই শেষ নয়। তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদদের বৈঠকে উঠে আসে সৌগত রায় শরদ পাওয়ারের জন্মদিনের পার্টিতে যাওয়ার প্রসঙ্গ। তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সঙ্গে অন্য দলের সাংসদদের ঘনিষ্ঠতার প্রসঙ্গও উঠে আসে সেখানে। তৃণমূল সূত্রে খবর, তিনি বলেন, দলের অনুমোদন ছাড়া অন্য নেতাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না। আমি যে কটা কথা বলেছি সব এমপিরাই সেখানে ছিল এবং তৃণমূল কংগ্রেস একদম ইউনাইটেড। আমার কাছে যা খবর যে শতাব্দী রায়
এবং তার সাথে আরেকজন মহিলা সাংসদ, সম্ভবত ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, এরা একদিকে হয়ে গেছে, বাদবাকি মহিলা সাংসদ যারা আর কি তারা আর একদিকে হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কি প্রভাব পড়বে দলে সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অরূপ, দল কি তাহলে একটু ইনডিসিপ্লিন হয়ে গেছিল, মানে রাশ টানার প্রয়োজন হয়ে পড়েছিল? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন দলের আভ্যন্তরীণ বিষয়ে আপনারা পুরোটাই অ্যান্টিসিপেট করে, নিশ্চিতভাবে সাংবাদিকের কাজই তাই, অ্যান্টিসিপেশনের উপর বেস করে কিছু সংবাদ রাখা। সেই কারণ তৃণমূলকে নিয়ে সংবাদ করলে রাজ্যে 10.5 কোটি মানুষের আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক। তৃণমূলকে নিয়ে খবর হলে রাজ্যের মানুষ বাড়তি আগ্রহ নিয়ে থাকবে, কিন্তু তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন নেতা যার কাছে শৃঙ্খলা ফার্স্ট প্রায়োরিটি। উনি আজকেও সেই বার্তা দিয়েছেন, এবং এটা তো ঘটনা যে রচনা বন্দ্যোপাধ্যায় যে কারণ বলেছেন সেটা তো সত্যি সত্যি তার সংসদীয় কেন্দ্রে একটা মানুষের চাহিদা, কিন্তু সেটার জন্য তিনি যেহেতু প্রথমবারের সাংসদ, দলীয় ডেকোরামটাও তাকে জানতে হবে, শিখতে হবে, সেই বার্তাই দিয়েছেন। এটার মধ্যে অ্যাবনর্মালিটির কিছু অন্তত আমার তো চোখে পড়লো না। তৃণমূল যদি নিজের দলের সাংসদদের ট্রেন্ড রাখতে চায়, সেটা অন্য দলের অস্বস্তি হতে পারে, কারণ আমাদের দলের সাংসদরা ডিসিপ্লিন নাকি অন্য দলের জন্য তৃণমূলের অস্বস্তি। আমি বলছি কে এর একটা ব্যাখ্যা, কিন্তু আমি বলছি অ্যান্টিসিপেট করার বিষয়ে ছাড়পত্র দিল যেহেতু অরূপ, আমি বলছি জাতীয় স্তরে বিজেপির সঙ্গে বা বিজেপি সাংসদদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে কি সাংসদরা, তৃণমূল সাংসদরা একটু বেশি ঘনিষ্ঠ হচ্ছিলেন, যার ফলে সিঁদুরে মেঘ দেখছে দল? যে আমি বলছি একেবারে আমি নাম করেও বলতে পারি যে এ নিয়ে কিন্তু জাতীয় স্তর আজ থেকে প্রায় ধরো 20 বছর, 23-24 বছর আগে তোলপাড় হয়ে গেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সমুদ্র, সেখানে স্বাভাবিকভাবে বিভিন্ন নদী তো মিশতেও চাইবে। তো এবার কারা কারা কাদের আটকাতে পারবে সেটা তাদের ব্যাপার, কিভাবে বাঁধ দেবে তাদের ব্যাপার। আমার প্রশ্ন আমার এই দেখুন, ওদের দলের ওদের রান্নাঘরে কি রান্না হচ্ছে আমার জানার বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু আমি এইটুকু বলছি ভারতীয় জনতা পার্টি সমুদ্র, এবং সমুদ্রের কাছাকাছি সবাই যেতে চায়, সূর্যের কাছাকাছি সবাই যেতে চায়। আমার একটা অন্য বক্তব্য আছে অন্য দিক থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শৃঙ্খলার কথা বললেন, যার সংসদে যার উপস্থিতির হার একেবারে নিচের দিকে, অন্য মানে পেছন দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন, তিনি আবার শৃঙ্খলা শেখাচ্ছেন। আগে বরং নিজে শৃঙ্খলাবদ্ধ হন, যে একজন সাংসদ হয়ে তিনি নিজে সংসদীয় ক্ষেত্রের কথা তুলে ধরেন না সংসদে, তিনি প্রশ্ন তোলেন না, তিনি তার দলের অন্যান্য যারা রয়েছেন দেব অধিকারী থেকে শুরু করে বাকিরা, তাদের বরং শৃঙ্খলাবদ্ধ হওয়ার শেখান। কাছে যাব, কিন্তু একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই ঘনিষ্ঠতা শেষ কোথায়? মানে এবারে ভোটেও কি ওই চার্টার্ড ফ্লাইট বিজেপিকে ভাড়া করতে হবে? আমি বিজ্ঞান যতটুকু সামান্য বুঝি, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সমুদ্রের জলস্তরের উচ্চতা বাড়ছে। বিজেপি এমন সমুদ্র দেখলাম জলস্তরের উচ্চতা ছিল, বিহার হয়েছে, দিল্লি হয়েছে, উচ্চতা বেড়েছে, হরিয়ানা হয়েছে, ছত্তিশগড় হয়েছে, একদম উচ্চতা বেড়েছে, বিধানসভায় বিধায়ক ছিল, বেড়েছে তো বিহার বেড়েছে, এমন সমুদ্র জল কমে, এমন সমুদ্র বেড়েছে। বলছি যে বিজেপির মন্ত্রিসভায় বা বিজেপির সাথে সখ্যতা একটা দীর্ঘ ইতিহাস তৃণমূল কংগ্রেসের আছে। আমি শুধু ইলেকটোরাল সম্পর্কের কথা বলছি না, যেটা পশ্চিমবাংলায় 98 সাল থেকে 2006 সাল ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ সাংসদ, তিনি মানে এলকে আদবানির সাথে অত্যন্ত ঘনিষ্ঠতা তৈরি করলেন, মন্ত্রিসভার সম্ভাবনা থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিভাবে ফিরিয়ে এনেছিলেন তার ইতিহাস। দীনেশ ত্রিবেদীর কথা মনে থাকতে পারে, রেলমন্ত্রী, হঠাৎ করে মানে কার্যত বলা যায় যে মন্ত্রিসভার মধ্যে ঢুকে যাচ্ছেন ইউপিএ সরকার। মানে আমি বলছি যে কোনো একটা জায়গায় কিন্তু যখনই একটুখানি সুযোগ সুবিধে পায় তখনই কিন্তু সরকারের ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করে। এই প্রবণতা কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে। আপনার মেয়ের বিয়ে ধরুন নাচ হবে, রিহার্সাল, তার আগে তারপর নাচ, সব এখানে কিন্তু এখানে একটা অংশ পরিষ্কার রাখতে হবে, সেটা হচ্ছে এটাও একটা বিতর্কের অংশ যে কতটুকু হলে আমি ঘনিষ্ঠতা বলবো, কতটুকু সৌজন্য। আমি বলছি এই করতে গিয়ে আবার উল্টো পিঠটাও, যে সৌজন্যটা রাজনীতি থেকে একদম মনে হচ্ছে ইরেজার দিয়ে কেউ মুছে দিয়েছে, এটাও আরেকটা দিক। হ্যাঁ, সৌজন্য এবং কমান্ড দুটোই থাকা দরকার। আমি যে প্রশ্নটা তুলতে চাইছি যে তৃণমূল দলের লোকসভার নেতা আছেন, রাজ্যসভার নেতা আছেন, দলের সুপ্রিমো আছে, দলের জেনারেল সেক্রেটারির মানে যেভাবে আমরা বুঝি, তার সাংসদদের কমেন্ট করার বা বক্তৃতা দেবার বা জ্ঞান দেবার
বা শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি হয়তো জানেনই না অভিষেক ব্যানার্জি দেখা যাচ্ছে একজন দলের, আপনি জেনে বলুন, আমার আপত্তি নেই, জেনে বলুন অভিষেক ব্যানার্জি আমাদের পার্লামেন্টারি দলের নেতা, আপনি না জেনে বলবেন না প্লিজ। লোকসভা নেতা কি? লোকসভার নেতা, পার্লামেন্টারি ডেলিগেট নেতা। সবাই হয়েছেন, যাই হোক। হ্যাঁ ওই তো সরিয়ে দিয়ে বেশ আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা এসআইআর নিয়ে। তার কারণ একটা গোটা অনুষ্ঠান হবে, আর এসআইআর তা নিয়ে একটাও প্রতিবেদন আলোচনা কিছু হবে না, কখনো হয় নাকি? দেখুন, কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। আপনাকে দুদিন ধরে ওই বসিরহাটে গিয়ে না দাঁড়িয়ে থাকতে বলুন, অনুপ্রবেশকারী দেখতে পাবেন। আর যদি তাও না হয় বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, ঘুরে আসুন, একবার দেখে আসুন কারা কারা ছিল এখানে, তার মামারা। পশ্চিমবঙ্গে শেষ হয়েছে এসআইআর এর প্রথম পর্ব। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এই এসআইআর শুরুর আগে থেকেই বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছিল 1 কোটি নাম বাদ যাওয়ার কথা। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে, আমি বলেছিলাম। বুধবার তা নিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে, তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন। তার অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন সদন ঘেরাও করার কথা ছিল। উনি হঠাৎ করে বলতে শুরু করলেন কেন যে নির্বাচন কমিশন রোহিঙ্গা খুঁজে পায়নি। নির্বাচন কমিশন রোহিঙ্গা খুঁজে পেয়েছে কি পায়নি তা 1 কোটি 62 লক্ষ লোকের যখন শুনানি শুরু হবে তখনই বোঝা যাবে। একমাত্র পশ্চিমবঙ্গ, সেখানে 573 কিলোমিটার জমিতে তৃণমূল প্রশাসন বেড়া দিতে দিচ্ছে না, এবং এখানে কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ না করলে কোনোভাবেই অনুপ্রবেশ ঠেকানো যাবে না। এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব শুরু হওয়ার পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোথাও কাজের চাপে বিএলওদের অসুস্থ হওয়া, অসুস্থ হয়ে মৃত্যু, এমনকি কাজের চাপে আত্মহত্যার অভিযোগ পর্যন্ত উঠেছে। যে ক্ষোভ বিক্ষোভের আঁচ পৌঁছে গেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত। এদিন তা নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যে এতগুলো লোক মারা গেল, এই যে বিএলওরা আত্মঘাতী হয়েছে, এটা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না। বিএলওদের তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকার অ্যাপয়েন্ট করেনি, এর তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে। এটা ইলেকশন কমিশন এড়িয়ে যেতে পারে না। আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে, আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে, ইলেকশন কমিশনার থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে, তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যে 1 কোটি 62 লক্ষ মানুষকে শুনানি পর্বে ডাকা হবে। কারা এরা? অনুপ্রবেশকারীরা এর মধ্যেই ঢোকা আছে। এবং যে 30 লক্ষ আনম্যাপড, এই 30 লক্ষ আনম্যাপড কারা? যারা 2002-এর তালিকায় নাম নেই, হঠাৎ মাঝখানে নাম উঠেছে, তাদের কোনো বংশ পরিচয় নেই। তাই অনুপ্রবেশকারীরা আছে, বাছাই চলছে, এবং আসতে দিন চূড়ান্ত তালিকা। দেখুন, এই অনুপ্রবেশকারীরা শুনানি পর্বে কাগজ দেখাতে ব্লক অফিসে আসবেই না। সব মিলিয়ে এসআইআর নিয়ে চরমে রাজনৈতিক বাগযুদ্ধ। বিজেন্দ্র সিংহ, ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দাদা ঠাকুর লিখেছিলেন, গাড়ি ঘোড়া ট্যাক্সিতে রণভূমি থই থই, ভোটদাতা দিশেহারা কোথা করে ঢেড়াসই। আজ ভোটার তালিকা নিয়ে এই তুলকালাম দেখলে দাদা ঠাকুরের কলম থেকে নির্ঘাত আবার এমন একটা কিছু বেরোতো। এসআইআরের শুরু থেকেই যে তরজার আরম্ভ, খসড়া লিস্ট প্রকাশের পরেও তা 1 বিন্দু কমেনি। 2208 মৃত্যুহীন বুথ বলুন বা বিএলওদের মৃত্যু, প্রত্যেকটা বিষয় নিয়েই শাসক আর বিরোধীর তুমুল দ্বন্দ্ব আমরা দেখেছি। তবে দিনের শেষে আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা আর অবাধ নির্বাচন। এইটুকু চাওয়ার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।